পরে সাদাবাবু এখান থেকে যথেষ্ট কাজ করেছেন। আমরা এখান থেকে চেষ্টা করেছি কাজ করার। পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে আসলে ২০ তারিখের আগে আমরা এটা অ্যাটাচ করে এমবাসি লিগ্যালাইজেশন যেটা আগে ছিল সেটার পদ্ধতির বিকল্পটা কি করা যায়। তো আপস্তিয়া বা আপস্তিল যেটা সেটার জন্য প্রথমত তারা প্রবাদও একটা কাগজ দিয়েছিল, সেটা মিনিস্ট্রি, এমবাসি সবার সহযোগিতায় এটা শেষ পর্যন্ত আমাদের সৌভাগ্য এই কাজটা সম্পন্ন হয়েছে। এখন আপস্তিয়া করলেই পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলা শেষ। আগে যেখানে ১ থেকে ১.৫ মাস সময় লাগতো একজন প্রবাসী বাংলাদেশী যাদের কাগজ ছিল না তারা একটা কাগজ করে নিয়ে আসতে ৩০০ ৩৫০ ইউরোর মতো খরচ হতো, সেটা এখন আমরা ৩ থেকে ৪,০০০ টাকার মধ্যে সব কাজ শেষ হয়ে এই কাগজ আমরা হাতে পাই। এটা আমাদের জন্য খুবই ভালো একটি খবর এবং ভালো একটি সংবাদ। এখন আসেন আমরা যে কাগজ জমা দেব, কাগজ জমা দেওয়ার সময় মূলত কি কি প্রয়োজন হয়। এই মুহূর্তে কাগজ জমা দিতে আপনার ২ বছরের এনপাদ্রামেন্ট হিস্টোরিক্যাল যে সার্টিফিকেট সেটা লাগবে। এখন আপনি ২০ তারিখের আগে এটা যদি কম্পিউটার থেকে আপনি তুলতে পারেন ইজ ভেরি গুড, না হলে আইতামেন্টে গিয়ে সেই কাগজটা নিয়ে আসতে হবে। এই একটা ডকুমেন্ট। সেকেন্ড হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপস্তিয়া করা কাগজটা নিয়ে আসতে হবে। ৩ হলো আপনার যে কাগজটা আরেকটা কাগজ হলো আপনার কাজের কন্ট্রাক্ট। কাজের কন্ট্রাক্টের সময় আপনারা চেষ্টা করবেন যে এমপ্রেসা বা অটোনোমো থেকে আপনারা কাগজ দেবেন, সেই এমপ্রেসা থেকে যাতে বিদারাবারালটা তার যে ট্রাবাজাদরের বিদারাবারাল এমপ্রেসার বিদারাবারালটা দিতে পারেন। তো এইসব বিষয়গুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আর এই বিষয়ে গতকালকে জর্দি অ্যাডভোকেট জর্দির সাথে জুয়েল ভাই অনেক কথা বলেছেন। তো আমি জুয়েল ভাইকে এখনই রিকোয়েস্ট করতেছি উনি চলে আসার জন্য। যে ইডব্লিউ আসসালামু আলাইকুম। ভাই জুয়েল ভাই চলে আসছে? জি আমি আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছেন? এখন হ্যাঁ এখন জুয়েল ভাইয়ের সাথে আমার কালকে যে কথা হয়েছিল, জুয়েল ভাই কথাতে এটাই আমাকে বলেছিলেন, জুয়েল ভাই ভিডিওটা দিয়ে দেন, আমরা চেহারা দেখি। তো এখন অনেকটা কথা বলেন। জুয়েল ভাই যে কথা বলেছিলেন কালকে আমাকে যেটা বলেছেন যে জর্দি বলেছে যে ৪০ ঘন্টার জায়গায় ২০ ঘন্টা কন্ট্রাক্ট হলে হবে, এটা আগে দুরাসিয়ন ছিল ১ বছর ৬ মাস, সেটা ৩ মাসও হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের যদি কোনো প্রশ্ন প্রথমে থাকে, প্রথমে আমি মনে করি জুয়েল ভাই আপনি একটু কথা বলেন আসলে এটার আইনি এটা কি, প্রসেসটা কি, কিভাবে কাগজ জমা দেওয়া যেতে পারে আমাদের, যাতে প্রবাসী বাংলাদেশিরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়। যদি এইখান থেকে এই ভিডিওটা যায় তাহলে লোকজন সচেতন হবে, লোকজন সহযোগিতা হবে। আমি মনে করি দয়া করে আপনি আসলে এই কাগজ জমা দেওয়ার প্রসেসটা একটু বলেন প্লিজ। জি আসসালামু আলাইকুম সবাইকে, বিশেষ করে রোহিত ভাই প্লাস সাদা ভাই আপনাদেরকে ধন্যবাদ। আসলে এটা ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকদিন নিয়ে কাজ করতেছি। এইসব যাতে সমস্যা না হয় তার জন্য আমরা শুক্রবারে জর্দির সাথে একটা জরুরি মিটিং করি, যে আমরা আসলে কিভাবে আসলে অনেক কোশ্চেন আসতেছে এইখানে, যে আসলে অনেকে আসতেছে বলতেছে যে হয়তো ৮ ঘন্টা এবং ১ বছরের কন্ট্রাক্ট লাগবে, মানে কেউ দিতেছে না মালিক পক্ষ থেকে। তো এটা আসলে এই যে একটা কন্ট্রাক্ট যে নিবেন আপনারা ধরেন ৮ ঘন্টা অথবা বর্তমান নিয়মে ৮ ঘন্টা, ৬ ঘন্টা, ২০ ঘন্টা। তো এটা দেখেন বিগত ২৩ থেকে কিন্তু এই যে আমরা আড়াইগো সোশ্যাল যেটা জমা দিছি ওইগুলা হইতেছে না, মানে ৩০ ঘন্টা এবং ৪০ ঘন্টা। কিন্তু মাঝখান দিয়ে ধরেন ১ বছরের যে আপনার গ্যাপের ভিতরে যে আপনার ভাগাটাকে আলতা ভাগা থাকতো, তো পাস হয়ে যেত। এখন নতুন নিয়ম আমাদের একটা সুবিধা আড়াইগো সোশ্যাল লাবোরালে নুরুল ভাই যেটা বললেন যে প্রথম পাসপোর্ট লাগবে এন্ড ফাদার লাগবে, হিস্টোরি লাগবে ২ বছরের, আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ঠিক আছে। এন্ড মালিক পক্ষ থেকে যখন আমি এমপ্রেসা থেকে নিলে ইজি হয়, এমপ্রেসা থেকে যখন একটা কন্ট্রাক্ট নিব ধরেন কন্ট্রাক্ট লাগবে ৮ ঘন্টা অথবা ৪ ঘন্টা অথবা ৬ ঘন্টা, এটা মিনিমাম টেম্পোরাল যেটা জর্দি বললো, কারণ সে এটা নিয়ে অনেক তার মিটিংও হয়েছে স্থানীয়দের সাথে, আরো কথা কথা বললো ইন্টারনাল। তো এটা যেটা বললো যে মিনিমাম ২০ ঘন্টা, এই যেটা আমরা উইকলি বলি বা খরমাদা মিডিয়া বলি, অথবা ৬ ঘন্টা অথবা ৮ ঘন্টা, এটা মিনিমাম ৩ মাসেরও আপনি নিতে পারেন। তো মালিক পক্ষ থেকে এইটা আমাদের রিকোয়েস্ট, যে ৩ মাস অথবা ৬ মাস, তাহলে আমাদের যে একটা ডিউরেশনটা কন্ট্রাক্টের যে একটা ধরেন খরচ আছে না, ওই খরচটা কমে যাবে। এতে কোনো সমস্যা নাই। যে সে নেক্সট ডে এখন কর্তৃপক্ষ মনে করে যে আমি যদি এখন এই ৬ মাসের দিই বা ৩ মাসের কন্ট্রাক্ট পরে আমি এটা ক্যান্সেল বাঁকা হয়ে যায়, আমি কি এবার নেক্সট কোনো ত্রাবাখাদরের জন্য আমি দিতে পারবো কিনা? এটা পারবেন, এটা কোনো সমস্যা হবে না। কারণ বিগত যে আমরা কন্ট্রাক্ট গুলো জমা দিছি ধরেন বিগত ২০২৪-এ, ওগুলো আপনার মাঝখান দিয়ে বাঁকা হয়ে গেছে, আলতা বাঁকা, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হবে না। এটা একদম পরিষ্কার ক্লিয়ার। তো আপনারা মালিক
কর্তৃপক্ষকে বলবেন মিনিমাম, হয়তো আমাদের যেটা রিকোয়েস্ট যদি যেটা বললো যে মিনিমাম 6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা তো ম্যাক্সিমাম 8 ঘন্টা, এটা দিলে বেটার। 20 ঘন্টা আছে নিয়ম। তো যদি বলছে ইনিশিয়াল যাতে আপনারা জমা দিবেন, আপাতত 6 ঘন্টা করে দিলে বেটার হবে, 6 ঘন্টা তো 8 ঘন্টা। আর অটোনোমাতে যেটা বললো, অটোনোমাতে যেটা ইনকাম সোর্সের ব্যাপারে ওরা আসলে কিছুই বলেনি, নর্মালি যে এরান তাদের ব্যাপারে। কিন্তু স্থানীয় অফিস যদি মনে করে যে আমরা ইকোনমিক অবস্থা সিচুয়েশনটা কেমন, ঠিক আছে, পরে তারা রেন্তাটা চাইতে পারে। কিন্তু ইনিশিয়াল যখন আপনি কাগজ জমা দিবেন অটোনোমাতে, তো একজন মালিকের মিনিমাম ইনকাম থাকতে হবে আপনার 70,000 টাকা। 70,000 প্লাস ধরেন তার যে আমরা বাৎসরিক একটা স্যালারি তো ধরি মিনিমাম 16,800 দিতে হবে। তো এভারেজে একজন সিঙ্গেল ব্যক্তি উনি 25,000 টাকা হইলে একটা কন্ট্রাক্ট দিতে পারবে অটোনোমাতে। আর ফ্যামিলি থাকলে হাজবেন্ড, বাচ্চা প্লাস ওয়াইফ, ওই ক্ষেত্রে 35,000 ইনকাম দেখাইতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের ধরেন আরেকও সোশ্যাল লাভারের সুবিধা হয়েছে যে ইনিশিয়াল আমরা যে কাগজ মানে রেশন কার্ডটা পাবো, যখন ফিঙ্গার দিয়ে নিয়ে আসার পর আমরা যে রেশন কার্ডটা পাবো, ওইটাতে আপনি একটা সুবিধা আছে কি, ইনিশিয়ালি আপনি অটোনোমাতে যে আপনি কাজ করতে পারবেন, প্লাস আপনার এই যে ত্রাবাকাদর হিসেবে কাজ করতে পারবেন, যেটা আসলে বিগত আমাদের লার্গা দুরাচরণ পাওয়ার পর বা নতুন যে নিয়মে 4 বছর যে যাদের কার্ড বিগত 24 বছরে, 2024 সরি, যে কার্ডগুলো বের হয়েছে যাদের ধরেন 4 বছরের যে কার্ডগুলো আসছে ওগুলোতেও তারা অটোনোমা পারবে। আর এখন ইনিশিয়াল থেকে অটোনোমা প্লাস তারা খাদের হিসাবে কাজ করতে পারবে, এটা একটা অ্যাডভান্টেজ। আর অনেকে যেটা কোশ্চেন, অনেকে বলতেছে যে নেক্সট আসলে রিনোভেশন কি 4 বছরের দিবে না 2 বছরের দিবে, এটা এখনো কিন্তু শিওর না। ঠিক আছে, ওই যে অনেকে বলতেছে যে নেক্সট যে 1 বছর পর যে আমার কার্ডটা রিনোভেশন হবে, তো এটা কি আমার কি 4 বছর দিবে না 2 বছর, এটা এখনো ক্লিয়ার না, এটা হয়তো আমরা পরে জানতে পারবো। আর সেকেন্ড যেটা একটা সুবিধা আছে আর এগো আপনার এই যে ইয়েটা, ও আর নুরুদ্দিন যেটা আমাকে বললেন যে জুয়েল ভাই এই টিকটকে 7,000 ইউরো অটোনোমা মানে ডিপোজিট রেখে অটোনোমা দিয়ে কাগজ করতে পারবে না। তো এটা হ্যাঁ, আজকে ওর সাথে কথা হয়েছে, বলে যে জুয়েল এটা আসলে অটোনোমা যে আমাদের যে বিজনেস প্ল্যান দিয়ে যে আমরা কাগজ জমা দিতাম বিগত বছর, এটা এটা কিন্তু কিতার করে ফেলছে, মানে এটা এটা ওরা মানে উঠাই ফেলছে, বুঝলেন। সে তো বলতেছে যে ইনিশিয়াল যে আমার কার্ডটা বের হবে, কার্ডটা যে বের হবে ওইটা দিয়ে আমি অটোনোমা প্লাস কাজ হিসেবে মানে নিজে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবো। আপনার কথা বুঝি নাই ইয়া ভাই, জুয়েল ভাই। জি, মানে জি বলেন। 7,000 টাকা মানে পাকিস্তান আমরা এবং যেটা, রাশিদের যে হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো আমি দেখলাম সেটাতে বললো তারা 7,200 টাকা অ্যাকাউন্টে রাখলে সে তার নিজের ইয়েতে এই নিজের কন্ট্রাক্টে নিজে কাগজ জমা করতে পারবে। এইটা কি মানে ক্লিয়ার একটু আপনি আবার বলেন, আমি বুঝি নাই। না এটা এটা জোর বলে এরকম কোনো সে শুনে তো আমি যখন বলছি যে আমার অনেক পাইছেন এটা শুনছি টিকটক, আমাকে টিকটক পাঠাইছে তো বুঝলেন, আমি আসলে কিছুক্ষণ আগে সে আমাকে কল করছিল, সে আসলে ব্যস্ত ছিল তো। ভাই ঠিক আছে তোকে দিবনি, তো আপনি আমার যদি থাকে না টিকটকটা আমাকে দিন। সে বলল না জুয়েল আসলে এরকম, সে নর্মালি কিন্তু এই গত যে গ্যাজেটটা বের হয়েছে না, এটা অনেক ইয়ে করছে আপনার, এটা নিয়ে সে অনেক মানে গানাগাড়ি করছে, মানে অনেক জিনিস। আর তার তো জানেন ওর এক্সপিরিয়েন্স 20 বছর, 20 বছরের উপরে। তো এটা নিয়ে সে অনেক ইয়ে করছে, সে একদম ক্লিয়ার, যেটার জন্য আমাদের আপনাদের যাতে কোনো কিছু কনফিউজ না থাকে ওই জন্য আমরা আসলে ভিডিওটা আমাদের পেজ থেকে দেওয়া গতকালকে। আর যেটা আসলে নুরুল রশিদ ভাই অনেক কষ্ট করতেছেন বা বলতেছেন, বিশেষ করে আমার এই অনুরোধ থাকবে যে যারা আমরা আছি এখানে স্পেনে পুরাতন, যে অন্তত যেভাবে সহজভাবে যারা এখানে আছেন তাদেরকে আমরা অন্তত কন্ট্রাক্ট দিয়ে সহযোগিতা করতে পারি, এইটা আমার আসলে কামনা। আর নুরুল এখন রশিদ ভাই কি জানার আছে? এখন এখন এখানে আপনার সাথে 1 মিনিট, আমি 1 মিনিট একটু ইয়ে করি ওই কন্ট্রাক্টের হুম, বিষয়ে যেহেতু আসছে। একটা জিনিস যারা এখানে, আমি জানি না এখানে 40 জনের মতো লোক আছেন, আপনারা আমরা সবাই মিলে তো ফেসবুকে অনেক সময় আমরা দেখি অনেকেই লেখালেখি করে যে জালিমরা 11,000 12,000 টাকা নিতেছে, মাদ্রিদে 2,000 টাকা 3,000 টাকা কন্ট্রাক্টে নেয়, বার্সেলোনায় 10,000 11,000 কেন? তো বিষয়টা আমাকে অনেকেই ইনবক্স করেছেন, ফোন করেছেন যে হুম, ভাই একটু বিষয়টা আপনি একটু ঘাটাঘাটি করেন। তো আমি ঘাটাঘাটি করে মাদ্রিদেও যোগাযোগ করলাম, বার্সেলোনায় যোগাযোগ করলাম। করার পরে আমি যেটা দেখলাম যে বার্সেলোনায় যারা কন্ট্রাক্ট নিতেছে হুম, তারা হুম, মূলত মালিকের সাথে কথা বলতেছে 1 বছরের সোশ্যাল সহ। বুঝছেন হুম, আপনি জুয়েল ভাই? যে যার কারণে 12,000 টাকা খাইতেছে, জি। 1 বছরের সোশ্যালে মিনিমাম একটা দোকানের মাসিক ইয়ে আসবে 600 টাকা। হুম, তাইলে 1 বছরের জন্য কিন্তু 13টা ইয়ে দিতে হয়, ট্যাক্স দিতে হয়, জি কারণ ওই যে জি বাকাসিনের মাস সহ। জি, তাইলে 6 12 14টা ফাঁকা, মিনিমাম 14টা ফাঁকা দিতে হয় আর এই। 14টা পাকা। জি তাইলে জি, 14 6 14 কত ভাই? 72 72 84 মনে না, না 94
14টা 10 14 টাকা। 14 into 600 হ্যাঁ, তো হ্যাঁ 84 8,400 8,400 ইউরো তার শুধু ট্যাক্স দিতে হবে ওই লোকের পিছনে। এরপরে জি, আসলো জি। ত্রিমেস্তারি, ধরুন 50 খরচ টাকা করে জি। যদি হয় তাহলে আরো 700 টাকা। 8,400 সাথে আরো 700 টাকা হইলে 9100 টাকা, 9,100 টাকা। আপনারা যে ওই যে নেন প্রতি নমিনে আরো 20 টাকা নেন না? হ্যাঁ, হ্যাঁ। ওই যে 3 জন ওভার হয়ে গেলে নেয়। হ্যাঁ, ৩ জনের ওভার হয়ে গেলে আরো 20 টাকা করে নেন, তাইলে আরো 24 240 টাকা। তাইলে দেখা যায় তার প্রায় 10,000 টাকা খরচ হয়ে যায় একজন লোককে দিতে, এই কন্ট্রাক্ট দিতে। কথা আপনাদের বা আমাদের কথা মতো যে 1 বছরের সোশ্যাল চালাইবেন, প্রায় 10,000 টাকা তার খরচ হয়ে যায়, সে 12,000 টাকা নিতেছে। এখন আপনি যদি তার সাথে কথা বলেন যে ভাই আমাকে মাত্র 3 মাসের কন্ট্রাক্ট চালাইবেন, তাহলে তো সে এত টাকা নিবে না। তো যারা না বুঝে মূলত এরকম কথাগুলো লিখতেছে, আমি গতকালকে যে খবর পাইলাম, কিছু ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো কন্ট্রাক্ট দেবে না। আমরা কন্ট্রাক্ট বিক্রি করবো না, বদনামি হওয়ার দরকার নাই। এইরকম যদি ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেয় যে আমরা কন্ট্রাক্ট দেব না, তাইলে কিন্তু আমরা যে এত বাংলাদেশি এখানে এসে বসে আছি, এরা কন্ট্রাক্ট কোথায় পাবো? কোনো স্প্যানিশ কিন্তু আমাকে কন্ট্রাক্ট দিবে না। ঠিক না? ঠিক কি না জুয়েল ভাই? জি, জি ভাইয়া। এখন আপনি যদি ওই বার্সেলোনা যে কোনো মালিকের সাথে কথা বলেন, ভাই আমি সব খরচ দিব, আমি 9 মাসের কন্ট্রাক্ট চালাইবো, সব সেগুলো সোশ্যাল এভরিথিং কাজ তো আমি দিব, আপনাকে কত দিব? তখন দেখবেন তাই সেও বলতেছে আমাকে 2,000 টাকা দিয়ে দেন বা 3,000 টাকা দিয়ে দেন। তো আপনি চাইতেছেন তাকে 10,000 টাকা সে আপনার পিছনে খরচ করবে, আর আপনি তাকে 8,000 টাকা দিতেছেন। এটা অন্যায়, অবিচার হয়ে যায় না মালিকদের সাথে? তো এইসব বিষয়গুলো যারাই আপনারা এই সাথে আছেন, কেউ যদি লেখালেখি করেন সম্মিলিতভাবে এটার প্রতিবাদ করা দরকার। যে ভাই আপনার কাছে যদি কেউ বেশি টাকা নিয়ে থাকে, ব্যক্তিগতভাবে কি তার সাথে কথা বললেন। ফেসবুকে লেখালেখি করলে একসময় দেখা যাবে তারা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে, আমাদের যারা অনিয়মিত বাইরা আছেন তাদের জন্য ক্ষতি হতে পারে। আমি আমার মার্জরিপ থেকে বললাম। আর সেকেন্ড অপশন আসেন, আরেকটা বিষয় খুবই লক্ষণীয় জুয়েল ভাই, আপনি ফলো করবেন। ফেসবুকে দেখি লেখালেখি হচ্ছে আমি একটা পার্লামেন্ট বিক্রি করব। এটা কিন্তু রীতিমতো অন্যায়। হুম, হুম, হুম। এটা কিন্তু আইতামেন্ট অলরেডি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। এমনও হইতে পারে বাংলাদেশীদের জন্য পার্লামেন্টের সিস্টেমটা একটু কঠিন হয়ে যেতে পারে। এগুলো যেখানে ফেসবুকে না লেখালেখি ভালো। আর এখন তো আসলে কি ধরেন যে ওই যে রেড ক্রস যেটা সিন্ধুকে হ্যাঁ, ছিল, এটা তো বেটার। আপনার 2 বছরের জন্য এটা একটু সময় লাগতেছে, সময় লাগলো। আরেকটা জিনিস নূর ভাই যেটা এটা উঠাইছেন যে ভাই অনেকে চিন্তা করতেছে যে আমি তো এখানে আসলাম, তাহলে আমার এনভায়রনমেন্ট তো সিন্ধু মিছিল হইতে সময় লাগে মিনিমাম 6 মাস না হ্যাঁ, ভাই? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, ধরেন আপনারা যদি ওইদিকে না যান, এখানে স্পেনে আসার পর আপনি যে এই প্রতি মাসে একবার ইয়েতে যাবেন, মেডিকেলে যাবেন, ঠিক হ্যাঁ, আছে, টাকা পাঠাবেন। এগুলো একটা কুস্তি ফি কিনতে যদি বিগত 6 মাসের আপনি কুস্তি ফি কিনতে একদম প্রপার কুস্তি ফি কিনতে শো করেন যে হ্যাঁ, হ্যাঁ আমি স্পেনে এই যে এই তারিখে রেজিস্ট্রেশন করছি, ধরেন আজকে হুম, রেজিস্ট্রেশন না, তাহলে আমার এটা প্রসেসিং হইতে 6 মাসে ধরলাম বা 7 মাসের হোক, সমস্যা নেই, আমার রেজিস্ট্রেশন জন্য আমি অ্যাপ্লাই করছি, তখন থেকে কিন্তু আমার কাউন্ট হবে। কিন্তু এর মানে এই টাইমটা আপনাকে অরিজিনাল প্রমাণগুলো দেখাইতে হবে। আপনি মেডিকেলে গেছেন, মেডিকেল হিস্টোরি প্লাস আপনি আনতে যাবেন, প্রতি মাসে একবার যাবেন, গিয়ে খোঁজ নিয়ে আসবেন সিটা নিয়ে, ওই সিটার ডকুমেন্টসটা থাকলো। তো এই 6-7 মাসের যে ডিউরেশনটা, ওইটা প্রতি মাসে অন্তত 2টা খুস্তি ফি কিন্তু আপনি সংগ্রহ করে রাখবেন। রাখার পর তো ওইগুলো যখন আপনার ফাদার মধ্যে ঠিক আছে, আপনার 6 মাস পরে হলো, ঠিক আছে আলতা, কিন্তু এই যে 6 মাসের আগে আপনি রেজিস্ট্রেশন করছেন ওইটা কিন্তু কাউন্ট করবে। আপনি কিন্তু প্রপার ডকুমেন্ট শো করতে হবে। শো করলে কিন্তু ওরা যে 6 মাসের গ্যাপটা ওটা ফিল আপ করবে। তো আমার তো দরকার নাই আপনার 600 বা 700 1,000 টাকা খরচ করে আমি ফার্দার নেওয়া, ঠিক আছে। ওভাবে করলে যেটা আমরা এই যে রিসেন্টলি অনেক পেপার আমরা জমা দিছি বিগত বছরে, তো যাদের বিশেষ করে গ্যাপ ছিল তো তাদেরকে আমরা বিশেষ করে যেটা প্রায়োরিটি দিছি, আপনার ওই যে মেডিকেল রিপোর্টটা নিয়ে আসতো, তো পুরা 6 মাসের হিস্টোরিটা নিয়ে আসছে। 6 মাসের হিস্ট্রি জমা দিছে, আলহামদুলিল্লাহ পেপার হইতেছে। এবং এই যে আমরা নেক্সট 20 তারিখ একটা জমা দিব ওনার, অ্যারাউন্ড 9 মাস গ্যাপ, 9 মাস গ্যাপ, ওই 9 মাসের পুরো হিস্ট্রি নিয়ে আসতে বলছি। 9 মাসের হিস্ট্রি আমরা সাথে জমা দিব, প্লাস সাথে যে আপনার 11 মাস, না না 12 মাস 13 মাস, ওগুলো মিলে 2 বছর আমরা কাউন্ট করে জমা দিলে একটা পেপার হয়ে যাবে। তো যেটা ভাই যেটা বললেন ফান্ডামেন্টাল ব্যাপারটা, এটা আপনার এটা করতে পারেন। আসার পর রেজিস্ট্রেশন করবেন, প্রতি মাসে অন্তত 2টা কুস্তি ফি কিনতে রাখবেন প্রপার। মেডিকেল কুস্তি ফি কিনতে বা ফান্ডামেন্টাল অফিসে যাবেন, ওই সিটাগুলো প্লাস টাকা পাঠাবেন, যে ওই টাকার ইয়েগুলো প্রপার প্রমাণগুলো দেখালে আমরা কাউন্ট হবে নি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে ভাই? কারো কোনো প্রশ্ন থাকলে জুয়েল ভাই যেহেতু আছেন চলে যাবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু আপনারা আসে বলতে পারেন। জি জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। জি আমার শুনছেন। নিশাদ ভাই আপনি জুয়েল ভাই, প্রশ্নটা করেন। আমি স্পেনের 22-এ
আপনার ফেব্রুয়ারিতে এখানে আসি আপনার স্পেনে ক্রোয়েশিয়া থেকে। তো আমার সেই ক্ষেত্রে আমি 4 মাস কাজ করি ক্রোয়েশিয়াতে। আমার এখন কি পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে? আমি যেহেতু সামনে কাগজ জমা দিব মে মাসের 23 হ্যাঁ, তারিখে এই যেটা আসছে। কথাটা অনেকের কোশ্চেন আসতেছে যে বিশেষ করে যারা ক্রোয়েশিয়া আছে, ফ্রান্স আছে, প্লাস অন্যান্য জি, কান্ট্রিতে যেটা আছে, অনেকে অ্যাজাইলাম আসছে, অনেকে আবার রেসিন কার্ড নিয়ে আসছে। তো জি, এই ক্ষেত্রে যেটা আপনার ধরেন, আমরা যতটুকু জানি যে বিগত এই যে আমরা একটা মানে এক্সাম্পল দিয়ে বলতেছি, জি, এই গত 24-এ প্রায় 5 বন্ধু আসছে ফ্রান্স থেকে। তো 5 বন্ধুর মধ্যে সবাই এট টাইমে পেপার জমা দিছে আমাদের এখান থেকে, 60 জনের হয়ে গেছে। ওদের কিন্তু ওখানে ফিঙ্গার ছিল, অ্যাজাইলাম ছিল, ঠিক আছে, জি, ফ্রান্সে। জি, তো ওই ভাইটার হয়নি কেন এখন? সে কিন্তু আমাদেরকে আগে লুকায় রাখছে। আগে কিন্তু আমরা কিন্তু ইনিশিয়ালি জোর দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে যে তোর কোনো কেস আছে কিনা, কোনো অ্যাজাইলাম আছে কিনা। তারা এই প্রপার ইনফরমেশনটা দিলে আমাদের সুবিধা হয় কি, তাহলে আমরা ওইভাবে কেসটা ডিল করা যায়। যে আসলে তার জি, যদি ওখানে ফিঙ্গার থাকে বা কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে গিয়ে আমরা ফার্স্টে বলি যে ভাই আপনি ওইদিকে ওটা প্রসেস করেন, এদিক দিয়ে আমরা কাগজ জমা দেয়। মিনিমাম তো 6-7 মাস লাগে। এখন যদি বারবার জিজ্ঞেস করে পর বলবো না আমি সব ওকে আছে, এভরিথিং ওকে আছে, কিন্তু যখন ওরা ওই যে এইখানকার যখন ইস্যু করে স্থানীয় অফিস, যে তোমার তো জি, ওখানে ফিঙ্গার রয়েছে, তোমার ওখানে কেস হয়েছে, ওটা তুমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসো। তো ওই ক্ষেত্রে যেটা প্রায় যেটা নিয়ম যে 16 মাস অথবা 18 মাস থাকলে অত ওটা কাউন্ট করে না। হ্যাঁ, আপনার ক্ষেত্রে তো ওখানে ফিঙ্গার দিছেন বা কাজ আমি করছেন। ফিঙ্গার দিয়েছি, হ্যাঁ রেসিডেন্ট কার্ডও করছি হ্যাঁ, ওখানে ওই ওখানে। ক্ষেত্রে ওরা নর্মালি নিয়ম হচ্ছে যে লাস্টে যে দেশে থাকে ওই ক্ষেত্রে হয়তো বা চাইতে পারে। এর হলে আপনি ইয়ে করতে এখন পারেন, তবে যেটা এখানে অনেকে আবার ভাইয়া বলতেছে 6 মাসের অধিক থাকলে তখন চাইতে পারে, যেহেতু আমি 6 মাস ছিলাম না, 4 মাসে ছিলাম। না, তো জুয়েল ভাই, সেক্ষেত্রে আমি জি, সম্পূরক ওনাকে এই কথার সম্পূরক একটা ইয়ে দেই। হুম, যদি উনি যে কুরেশিয়াতে ছিলেন এই পাসপোর্টটা উনি ইয়ে করে ফেলেন, আমি চেঞ্জ করিনি, পরিবর্তন করিনি, ওই যদি পাসপোর্টই আছে আমাদের। যদি আপনি এই পাসপোর্ট পরিবর্তন করে ফেলেন, তাহলে আপনাকে এখানে জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। কারণ কি, আপনি যখন ক্রোয়েশিয়াতে আপনি কার্ড তুলছেন, কার্ড জি। তোলার যে ফিঙ্গার সেটা কিন্তু সিস মানে হলো সেনজেন ইনফরমেশন সিস্টেম। হুম, সেনজেন ওটা আবার আঙ্কেল ওটাও হচ্ছে যখন মানে নন সেনজেন ছিল, কারণ এটা 2023-এ সেনজেন হয় জানুয়ারিতে। হ্যাঁ, 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 তা হ্যাঁ। আমি 22-এ ঢুকি। তো হুম। সেক্ষেত্রে তখন এটা নন সেনজেন ছিল, সেনজেন তাহলে এটা হওয়ার পর আমি মুভ প্রথমত করি। আসার কথা না। আর আপনি বেটার হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আপনি এর মধ্যে পাসপোর্টটা চেঞ্জ করে ফেলেন। পাসপোর্ট হ্যাঁ, এখন আমি ওইটাতে আপনি ধরেন যেটা ওই হ্যাঁ, বিষে থাকলে ওইটা তখন জি। শিওর হয়ে যেতে আপনি নতুন করে পাসপোর্টটা রিইস্যু করে দিলে বেটার, ঠিক আছে। আমি ওই পুলিশ ক্লিয়ারেন্সও নিয়ে আসছি, যেটা এম্বাসি অ্যাটেস্টেড সহ আর কি। কারণ হুম, হুম, হুম। যখন স্পেন এম্বাসি অ্যাটেস্টেড প্রয়োজন হতো তখন ওগুলো সবগুলো আমার রেডি আছে এখন ডকুমেন্ট, শুধুমাত্র এই জিনিসটার জন্য কনফিউজড আর কি, দিব কি দিব না। এখন কেউ কোনো লয়ার বলতেছে আপনার, আমি মালাগাতে গেছি, আমি মালাগাতে থাকি। তো হুম, ওখানে একজনে বলছে যে লাগবে না, যদিও লাগে ওটা ওরা ম্যানেজ করতে পারবে। না, আরেকজন লয়ার। আরেক হ্যাঁ লয়ারে ম্যানেজ করতে পারবে আর কি। আর আপনার আচ্ছা, আরেকজনে বলছে যে এটা পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে, এই কারণে তুমি পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আসলেই ভালো হয়। আসসালামু এটা আলাইকুম। সম্ভব ক্রোশে থেকে? ভাই হ্যাঁ, আমি বিলবাও থেকে বলছি। হ্যাঁ, জি, আমার জি। এর আগে আমি নেওয়া আছে, কিন্তু আমি রেনোভারের জন্য আমার কি ধরনের কন্টাক্ট লাগবে? নতুন আইনি কি আমি কি যে কোনো কন্টাক্ট দিয়ে রেনোভার করতে পারবো কিনা? সরি ভাই, ওই ভাইয়ের এই ভাইয়ের ইয়েটা শেষ করে দিই আমরা, না ওই যে ভাইটা কি জানি বলছিল যে, না ভাইয়া আপনি যেটা ওই যে ক্রোশে থেকে হ্যাঁ, আসছেন, এটা আপনি ঠিক আছে। ওই যে নর্মালি যেটা আমি বলতে পারি শেষ করতে পারিনি, এই যে 5 বন্ধুর মধ্যে ধরেন 4 বন্ধুর ফেফার হয়ে গেছে, আর যেই বন্ধুটা আটকে গেছে উনি হুম, ওখানে উইদাউট পারমিশন, যেটা ওই যে লাইসেন্স নাই বা ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ, গাড়ি চালাচ্ছে, তো হ্যাঁ, ওই কেসটা ছিল যার কারণে ওনারটা হয়নি, কিন্তু ওনারা অ্যাজাইলাম মারছে, ওখানে হ্যাঁ। ফিঙ্গার টিঙ্গার না দিয়েছে তো আমি কোনো ধরনের অ্যাজাইলাম হুম, ক্লেম করিনি, ওইদিকে আমার তো কোম্পানিও আমার সাথে যোগাযোগ রাখছে। যখন হুম, আমি বলছি কারণ ওখানে কাজ ছিল না, তো বলছে ঠিক আছে হুম। তুই বাড়ি চলে তাহলে গেলে আপনি যেতে ইয়ে পারবো করেন, তুই। শুনুন না, আপনি ওই যে হয়তো ম্যাক্সিমাম ফেফার ম্যাক্সিমাম হয়তো ওরা ইয়ে চাইতে পারে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা, হ্যাঁ, ওটা এবং লাগে থেকে কোম্পানি প্রসেস করে এটাও রাখবে। বলছে যে আমি তোর কার্ড গুলা, তুই যাওয়ার পরে আমি তোর কার্ড গুলা ক্যান্সেল করে দিচ্ছি। মানে হুম, তোর সাবমিটটা এবং হচ্ছে তোর কার্ড, তোর অ্যাকাউন্ট, এগুলো আমি ক্যান্সেল করে দিচ্ছি। পরে ওর কোম্পানির অনুমতি নিয়ে আমি মুভ করছি আর কি। তাও আমি মানে তখন তো সেনজেন হয়ে গেছে, তখন তো মানে আমার হুম, হুম। লিগ্যাল ভাবে আমি বাস ওকে টিকিট জুবের ভাই, কাটে চলে আসছি আর আমরা কি। আরেকজনের কাছে যাই এখন। ঠিক। কারণ আপনারটা বোঝা গেছে, কারণ এটা আচ্ছা ওইটাই ভাই, হুম, আমি আমি একটু বলতে চাচ্ছি, যেহেতু ক্রোশিয়ার বিষয়, আমি ক্রোশিয়া ছিলাম, আমি বলবো। হ্যাঁ, জি, জি। আসসালামু আলাইকুম, আমি তাজুল ইসলাম তাজ। আমিও ক্রোশিয়া ছিলাম, আমি প্রায় 8 মাসের মতো ছিলাম। তো যেহেতু ক্রোশিয়ার প্রসঙ্গ আসছে, আপনারা বলছেন যে পাসপোর্টটা, যে আগের পাসপোর্টটা ওটা পরিবর্তন করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি
আমার যে পাসপোর্ট আমি ক্রোশিয়া আইছি বা টিআরসি করছি, ফিঙ্গার দিছি, ওই পাসপোর্টটা দিয়ে তো আমি এখানে বাসার যে অ্যাড্রেস এটা করছি। এখন যদি আমি নতুন পাসপোর্ট করি, তো ওই ক্ষেত্রে তো আমার যেমন আমি গত মাসে যে পেপারটা উঠাইছি পাদ্রনের, এটা তো আমার আগের পাসপোর্ট নাম্বার আছে, তো এখন সমস্যা নতুন নাই, এটা পাসপোর্ট। ওকে ওকে বুঝে পেরেছি। আপনার এটা চেঞ্জ করে দিবে। আপনি যখন নতুন পাসপোর্ট নিয়ে যাবেন জি, তখন আপনার ওই নতুন আগের পাসপোর্ট নাম্বার ক্যান্সেল করে নতুন পাসপোর্টের সাথে সংযুক্ত হয়ে যাবে, সমস্যা নাই। সংযুক্ত জি জি সমস্যা আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন, 1 মিনিটে আরেকটা চেঞ্জ করে প্রশ্ন দিবে। ছিল। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছি। তাহলে আমার এখন বিশেষ করে আমরা যারা ক্রোশিয়া বা রোমানিয়া থেকে আসছি, টিআরসি হয়েছে, তাদের উচিত হবে পাসপোর্টটা পরিবর্তন করা, এই তো? বেটার বেটার, এটা বেটার। এটা করলে পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকলো না। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি ক্রোশিয়াতে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করছি কাতারের আর কি, যেটা এই বিষয়ে আজকে ইউরোপিয়ান। আমরা আলোচনা করতেছি না, আলোচনা আজকে কাগজ বিষয় আর কি, এই বিষয়টা আমরা বাইরে রাখি। কাগজ বিষয় শুধু এই বলি। আদালতে পরবর্তী প্রশ্ন কি করবেন? নিশাদ ভাইয়ের প্রশ্ন তো শেষ না? জি সাদেক ভাই, আর একটু একটু হ্যাঁ, প্রশ্ন ছিল একটা। শুরু করেন ম্যাডাম। আমি আমার ওয়াইফকে আপনার ওয়ার্ক পারমিটে আনি ক্রোশিয়াতে, মানে আমি আসার 6 মাস পরে আমি ওকে ও আবার যেদিন আসছে ওই দিনই স্পেনে চলে আসছে, ক্রোশিয়া থাকে নাই। ওই মানে সেকেন্ড ফ্লাইটে চলে আসছে আর কি, ক্রোশিয়া ল্যান্ড করার পরে সেকেন্ড ফ্লাইটে চলে আসছে। তো ও এখন মানে কনসেপ্ট করছে, সেক্ষেত্রে আপনার জুলাইতে আমার মানে বাচ্চা ডেট দিছে আর কি। তো ও আমার সাথেই আছে এখানে মালাগাতে। তো এখন সেক্ষেত্রে বেবি হওয়ার পরে মানে কাগজের মধ্যে বেবির সাথে আমাদের সাথে কোনো, যেহেতু আমাদের দুজনের এখনো ডকুমেন্ট হয় নাই, সেক্ষেত্রে বেবির কোনো সমস্যা হবে কিনা ডকুমেন্ট হওয়ার ক্ষেত্রে, এটা একটু যদি বলতেন। জুয়েল ভাই। জি ভাইয়া, এই ক্ষেত্রে আপনার বেবির ডকুমেন্টস হবে না যতদিন পর্যন্ত আপনার ডকুমেন্টস না হবে। তো আপনার যখন রেশন কার্ড হবে তখনই বেবির রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবে সাথে সাথে। ধর আমরা রেশন কার্ড আজকে মানে ধরেন জুনে ফাইলেন, জুনের জি পর জি থেকে প্রসেস করতে পারবেন। আপনার ওয়াইফেরটা 1 বছর পর, আপনার রেশন কার্ড পাওয়ার 1 বছর পর, উনি যদি আপনি ফর ডিপেন্ডেন্ট হিসেবে করেন তাহলে এক হুম, বছর পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আচ্ছা বেবির যেটা ন্যাশনালিটি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ওই বেবির রেশন কার্ড হওয়ার যেটা রেজুলেশন ডেট যখন পাবেন, ওই ডেট জি থেকে ডিউরেশন 1 বছর পর ওনার বাচ্চার ন্যাশনালিটি জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার। ঠিক আছে ভাইয়া? আবার অনেকে কি করতেছে ইয়ে ভাইয়া, ভাই, মানে আমরা একটু এখানে ছোট ছোট প্রোগ্রাম প্রশ্ন নেই, একটা প্রশ্ন একজনের নেই। যদি একজনের 20টা নেওয়া যায় তাহলে দেখা যাবে আজকে প্রোগ্রাম অনেক লম্বা অনেক হয়ে ধন্যবাদ যাবে। নিশাদ ভাই, অনেক সুন্দর হয়েছে। আদালতে আর কে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। হুসেন ভাই বলেন ম্যাডাম। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার একটা প্রশ্ন, আমার হচ্ছে যে কি, আমি যে এমপ্লয়ের সাথে কাজ করছি ওই এমপ্লয়ের সাথে মানে কাজ করার সময় ইনভেস্টিগেশনে ধরা খাওয়ার পরে 6000 ইউরো মূল্য হয়, মালিক ওই টাকা পরিশোধ করে। এখন আমি যদি সেম ভাবে আবার ওই এমপ্লয়ের সাথে কন্টাক্ট নিই তাহলে কি কোনো সমস্যা আছে কি? জুয়েল ভাই। এটা এখন কি কন্টিনিউ কাজ করতেছেন আপনি? জি জি, আমি কাজ করতেছি। এতে সমস্যা হবে না। যেটা আপনার আগে নিয়ম ছিল যে এটা একটু কঠিন, ধরেন এই মিনিমাম আপনি যদি মালিকের বিরুদ্ধে ধরেন আপনি ইনভেস্টিগেশন আসছে, তো ধরছে আপনাকে না, ধরার পর যেটা আপনার নিয়ম হয়েছে যে কি, হয়তো মালিকে যদি যে লাবোরালের কাজ করে তখন আপনি মালিকের বিরুদ্ধে কেস করতেন, করার পর সে 6 মাস, বিগত 6 মাসের আপনার যে লাবোরাল ওইটা যদি দিয়ে দিত তাহলে আপনার পেপার হইতো। এই ক্ষেত্রে সমস্যা হবে না, কারণ এখানে ম্যাক্সিমাম অনেক ইনভেস্টিগেশন আসে ধরা মানে ইয়েতে কাজে পায়, তো কাজে ফর ফিঙ্গারিং এর এটা আপনার কোনো সমস্যা হবে না, আর ওই সেম ইতে দিতে পারবেন। এটা জুয়েল ভাই, সর্বোচ্চ যদি কোনো ইয়ে আসে তাইলে একটা মুলতা আসবে 501 টাকা। যদি হ্যাঁ, এটা সর্বোচ্চ ক্লায়েন্ট মানে ট্রাভেলের সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি সমস্যা আমাদের কোনো সমস্যা নাই। এটা আমার ছোট ভাইয়ের ওই যে আলাউদ্দিন ভাইয়ের দোকানে ধরা পড়ছিল। হুম 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 আলাউদ্দিন ভাইয়ের যে পিজাতে কাজ করতো ওইখানে ধরা পড়ছিল। ধরা পড়ার পরে পুলিশ নিয়ে যায়, ন্যাশনাল পুলিশ ফিঙ্গার নিছে। নেওয়ার পরে যখন আলাউদ্দিন ভাইকে 6000 টাকা মুলতা করছে, সে কাগজ জমা দিচ্ছে। কাগজ জমা দেওয়ার পরে তার কাছে একটা চিঠি আসছে হ্যাঁ 501 টাকার। এই 501 টাকা পেমেন্ট করছে, কাগজ হয়ে পেপার গেছে। হয়ে এটা নিয়ে গেছে। জি, টেনশন করবেন না। ওইটা 300 বা 600 500 টাকা আসে। জি ভাই, হ্যাঁ, সমস্যা হবে না, না, ইনশাআল্লাহ। 501 টাকা। জি জি। আসসালামু আলাইকুম। আমি লাংসাউথ থেকে বলতেছি, একটা প্রশ্ন ছিল, করতে পারি? হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, প্রশ্নটা হলো যে আমার আমি বর্তমানে পার্লামেন্টু লান্সারোতে, আমি যদি চাই মাদ্রিদে ট্রান্সফার করে, এটা কি সাথে সাথে কিছুদিন মানে কতদিনের ভিতরে জমা করতে পারবো? ওই ইনফরমেশনটা জানার ছিল। আর জি 6 মাস। 6 মাস। আর আপনাদের একটা ইনফরমেশন দেওয়া ছিল, আমার এখানে একজন কলিগ রিসেন্টলি কিছুদিন আগে কাগজ বানাইছে, ওর পাসপোর্ট ছিল মাল্টার ভিসা লাগানো, বাট ও ওইটা দিয়ে অ্যাপ্লাই করছে এবং পেপার অ্যাপ্রুভাল হয়েছে পুরান পাসপোর্ট দিয়ে। কোনো ওই আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা এগুলা কোনো কিছু চায় নাই,
মানে এটা আমার দেওয়ার ছিল আপনাদেরকে ইনফরমেশন। ভেরি গুড ইনফরমেশন, এটা অনেক সহযোগিতা করবে এই আপনার এই এরকম ইনফরমেশন। আমি দুজনকে দেখছি আমাদের লান্সারোতে, দুজনে বানাইছে, ওদের দুজনেই মালটার কি ছিল যে আপনার ভিসা ছিল, ওই পুরান পাসপোর্ট দিয়ে ওরা আবার আপনাদের ফিঙ্গারও দিছে, কাগজে বানাইছে স্পেনে। থ্যাংক ইউ, ওটা পুলিশ থ্যাংক ইউ। চাইনি। জি না, এগুলো কোনো কিছুই চায় না। আচ্ছা আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি যে রিসেন্টলি আমাদের ধরেন 6 মাস আগে জাস্ট শেয়ার করতেছি, যেটা হয়তো ভালো মনে করেন ওই ভাইটা স্টুডেন্ট হিসেবে সুইডেনে আসছে ভাই নুরুল ভাই, বুঝলেন? আসার পর তো এখন সে ওখানে ল্যান্ড করে সাথে সাথে কিন্তু স্পেন ব্যাক করছে, বুঝলেন? তখন এখানে এসে জমা দিবে, এখন 2 বছর হয়ে যায় আরেকো ফরমাশন। তখন যদি বলো যে দেখ তুই তো তোর স্টিকার লাগানো আছে সুইডেনের, তো তুই যদি এটা মানে চেঞ্জ করে দেস তাহলে ভালো হয়। এরা তো আমি তো ছিলাম না, আমি তো ওখানে ল্যান্ড করার এই এখন ল্যান্ড করছি, এক প্লেনে ল্যান্ড করছি, আরেক প্লেনে করে বার্সেলোনা চলে আসছি। তো সে বলছে আমার সমস্যা নেই, যদি পুলিশ ক্লিয়ারেন্স চাই আমি আনতে পারবো, বুঝলেন? তো ভালো, এখন আমরা জমা দিয়ে দিয়েছি, পরে ঠিকই ওরা সবকিছু ওকে আছে, শুধু পুলিশ ক্লিয়ারেন্স চাইছে সুইডেনের। তো যাক পরে ওই ভদ্রলোক আনতে পারছে। তো আসলে যেটা হয়তো আপনি যেটা বললেন যে মালটা চাইনি, ওই ক্ষেত্রে আসলে ধরেন একটু কঠিন হয়ে যায়, যদি চায় তাহলে তো বিপদ হয়ে যায়, যেটা এটা টেবিলের উপর ডিপেন্ড করে, বুঝছেন? এটা টেবিলের উপর আসলে টোটাল এইগুলো কাগজগুলো হলো টেবিলের উপর। যেমন আপনি একটা কাগজ জমা দিচ্ছে, দেখা যাবে 1 সপ্তাহের মধ্যে চলে আসছে, আরেকজনে জমা দিচ্ছে 5 মাসে আসে না। এটা টেবিলের উপর ডিপেন্ড। ঠিক আছে, জি আদালতে এই বিষয়ে একটা কথা বলতে চাই, এই জুয়েল ভাই, নুরুল ভাই, হ্যাঁ, গতকালকে আমার বেলোসিয়া উঠে গেছিল 133 কিলোমিটার। আমার দলে পয়েন্ট কেটে নিত, জরিমানা করতো, ধরতে পারে নাই, তার নিয়ে কিছু হয় নাই। তো সেই ক্ষেত্রে মানে তাহলে এটার অর্থ কি 130 কিলোমিটার বেগে চালান যাবো গাড়ি? না। তো সেই ক্ষেত্রে ওইটা সু হয়ে পড়ে নাই, অথবা আমলে আনে নাই, অথবা ঝামেলায় যাইতে চায় নাই। ঠিক যেরকম বার্সেলোনায় আমি ঢুকছি, আমার লাকি চেক করে দেয় আম আছে, আমার কয় আম আছে, আমি কই হ, কয় আম তো আনা যাবে না, আমি তো জানি না আমার গাছের আম। হ্যাঁ, হেসে বাচ্চা কাচ্চা কাইন্ডা কেটে উঠছে পর কয় কি থাক যাও গা। হ্যাঁ, আমি শেষ শেষ ছিলাম, শেষ যাত্রী ছিলাম দেখে আমার রাহে নাই, না আমার যা আসলো সব রেখে দিত হেরা, ঠিক কিনা? তো এটার অর্থ মানে আমার আম রাহে নাই, এটার অর্থ মানে আম নেওয়া জায়েজ আছে না? ঠিক কিনা ভাই? ঠিক বলছি কিনা জুয়েল ভাই, নুরুল ভাই? আমাদের তার জর্দি ধরেন নুরুল ওহিদ ভাই সিনে, উনি ধরেন প্রায় এই সেক্টরে 20 বছর উপরে, পাকিস্তানি, বাংলাদেশ, ইন্ডিয়ান। তো তার কথা হচ্ছে যে যাতে আমরা ওদেরকে কোনো কিছু শো না করি, হয়তো দেখা অন্তত তার চোখের সামনে আসে যে ভিসা আছে নিচ্ছে, সে এখান থেকে আসছে, তাহলে তুমি ওখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা চাও। এটা তার মানে কোশ্চেনটা ইজি করে দেওয়া। যদি ব্ল্যাঙ্ক পাসপোর্ট থাকে সে খুঁজতে যাবে না যে কোথায় ভিসা আছে কি আছে, এইটাই। এখন হয়তো লাকিলি হয়তো ওদের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা জটিল যে মেইন ইয়েটা তোমরা এটা চেঞ্জ করে দাও। আসসালামু আলাইকুম নুরুল ভাই, আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই, কাছে নুরুল ভাই আমার একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। ইয়া, তাহলে ফরিদ ভাই প্রশ্নটা শেষ করেন আগে। কে প্রশ্ন করতেছেন, ফরিদ ভাই না মারজান ভাই? মারজান। ঠিক আছে, শুরু করেন আপনি ভাই। জি ভাই। তারপর ইনজামুল ভাই, এরপর আমরা কাবিল ভাইয়ের প্রশ্ন শুনবো। গেছে বছরের অক্টোবরে আমি অ্যাসাইলাম মারছিলাম। মারার পরে আমি ধরেন 3 মাস কাজ করছি, করার পরে আমি জানুয়ারি থেকে আমার ডেট শেষ হয় আর কি। হওয়ার প্রায় 15 দিন পরে আমি সিটা না পাওয়ার কারণে ফেব্রুয়ারি 1 তারিখে আমি অ্যাসাইলাম ক্যান্সেল করছি নিজ থেকে অফিসে গিয়া। তারপরে ওরা আমাকে বলছে, একটা পেপার দিছে যে আমি নিজ থেকে যে অ্যাসাইলাম ক্যান্সেল করছি ওই পেপারটা, আর বাকিটা বলছে তারা যে আমি আমার অ্যাড্রেসের মধ্যে আমার বাকি সিটি পাবো আর কি। বাট আজকে 4 মাস হয়ে গেছে, এখনো কোনো সিটি আসে নাই। তারপরে আমি 3 মাস বাদে আবার গেলাম ওই অফিসে, তারা বলছে যে আমাদের ইউনিভার্সিটি এখানে বেরগের একটা ইয়ে আছে, ওখানে একটা অফিস আছে আমাদের, ওখানে যাওয়ার পরে আমি আবার অ্যাপ্লাই করছি, করার পরে ওরা বলছে যে মানে ওরা অ্যাপ্লাই করে রাখছে, মানে খুব তাড়াতাড়ি আমি কাগজটা পাইনি। 1.5 মাস হয়ে গেছে, এরপরে কোন পেপার আসে নাই। আবার লাস্ট উইক আমি আবার গেছি, গিয়া ওদের সাথে আবার কি করছে আর কি, মানে ক্যান্সেলের লাগে আবার গিয়ে অ্যাপ্লাই করছি। তারা বলছে এতদিন লাগার কথা নাই, কারণটা কি তারা বলতে পারতেছে না আর কি। এখন কি করণীয় আমার, আমি কি জমা করতে পারবো না সমস্যা হবে? না ভাই, এটা আসলে এজেলামের ব্যাপারে একটু এখনো মানে যেটা জোর যেটা বললো, যারা ধরেন নতুন করে ওই যে নিয়মটা ফাঁস হয়েছে 2024-এর, তো এটা যখন এজেলাম এক্সাম্পল যে 2 বছর হিস্ট্রি চলার পর আপনি যদি এই এজেলাম ক্যান্সেল হয়ে যায় তাহলে নতুন করে জমা দিতে হবে এই নতুন নিয়মে, ঠিক আছে? 2 বছরের সাধারণত দিন অপেক্ষা করতে হবে। আর এই ক্ষেত্রে যেটা আপনি তো আগে ছিলেন, ওই ক্ষেত্রে লেটার আসার 6 মাস পরে আপনি গিয়ে জমা করতে পারবেন, বুঝলেন? না, আমার কথা লেগে যায় তো আমি আগে ক্যান্সেল করছি, ফেব্রুয়ারিতে করছি, আমার তো মানে আগে করা হয়েছে। ফেব্রুয়ারিতে করছেন, আজকে মেতে না মে,
ওই লেটার আসা 6 মাস পরে, এখন লেটার কবে আসে এটা তার জানা নাই। মানে এখন ধরেন আমি তো আর 2 বছরের যে 2 বছরের একটা 0-0 হইব আপনার ভিডিওতে দেখলাম, এটা তো ক্যান্সেল হইব না পার্লামেন্টটা? হ্যাঁ, এটা ওই যে যারা নতুন ইয়ে করবে, মানে নতুন যারা করছে তাদের জন্য এটা, মানে জি জি জি, ঠিক মানে আছে। আমার এটা তো মানে 2 বছর এখন 6 মাস বাদে জমা দিতে পারবো আমি, নাকি? হ্যাঁ, আপনি একটু খোঁজ রাখেন, ঠিক আছে ভাইয়া? বুঝি নাই ভাই। হ্যাঁ, আপনি একটু কন্টিনিউ খোঁজ রাখবেন, কারণ লেটারটা আসার পর থেকে আপনার হিসাবটা কাউন্ট হবে, ঠিক আছে? লেটারটা যেদিন আসবে ওই দিন থেকে 6 মাস, না? জি জি জি। আচ্ছা জুয়েল ভাই, এখানে সম্পর্ক একটা প্রশ্ন ছিল। কারণ আমার তো ঘটনা হয়েছে, আপনারা তো আমার ফাঁসাই দিচ্ছেন, এর জন্য আমার আপনাদের যেটা আমার এখন বেশি প্রশ্ন করে। জি। এখন এই যে ভদ্রলোকের পলিটিক্যাল অ্যাসাইলাম করার মনে করেন হয়েছে 6 মাস, হ্যাঁ, এখন ওনার চিঠি আসলো আরো 6 মাস পরে, তাইলে 1 বছর পূর্ণ হলো। এরপরে আরো 1 বছর অপেক্ষা করে, মানে 2 বছর লাগবে তো। পাদ্রামেন্টের বয়স 2 বছর তো হতে হবে, তাই না? জি ভাই আমার পার্লামেন্ট বয়স 2 বছরের উপরে, 2 বছর হবে জুনের 3 তারিখে। আচ্ছা, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। শান্ত ভাই আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রবিন ভাই কেমন আছেন? ভালো আছেন ভাইজান? স্বাগতম আপনাকে। কবির ভাই আপনি বলেন। কবির ভাই আপনি শুরু করেন তাহলে প্রশ্নটা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভাই সাহেব, আমি রোমানিয়া থেকে আসছি। রোমানিয়া থেকে আসার সময় আমার ইটালি বর্ডার আর সুইজারল্যান্ড বর্ডার 2বার পড়ছে, 2বার ফিঙ্গার নিছে 2 বছর আগে। এখন আমার কাগজ জমা দিতে কোনো অসুবিধা আছে কিনা? জুয়েল ভাই সিসের আওতায় পড়তে পারে উনি। এটা নরমাল ফিঙ্গার হলে সমস্যা হওয়ার কথা না, বুঝছেন ভাইয়া? আপনি জমা দিয়ে দেন নরমাল। এটা আসলে তারা ওই যে কন্ট্রোল রাখার জন্য ফিঙ্গারগুলো, বর্ডারের ফিঙ্গারগুলো নেয়। ওটা আপনি যদি কোনো ক্রিমিনাল কেসের না থাকে তো আসলে সমস্যা হবে না, আরে ঠিক আছে। আচ্ছা, যদি পেপার জমা করার পরে কোনো সমস্যা হয় তো এখানে স্পেনটা কি এখানের সমাপ্তি করার কোনো ব্যবস্থা আছে কিনা? এটা আপনি যদি এক্সাম্পল বললেন যে কোথায়, সুইজারল্যান্ডের বর্ডারে না? তো হ্যাঁ, সুইজারল্যান্ড এবং ইতালি, 2 জায়গায়। ইতালি, হ্যাঁ। এখন ওরা উল্লেখ করবে আসলে কোন পুলিশ আপনাকে রিপোর্ট করছে, না? যে দেশের পুলিশ রিপোর্ট করছে, বা জানেন সুইজারল্যান্ড অথবা ইতালি, যদি তারা চায় আপনি হয়তো ওই ছিলেন না তো, ওটা আশা করি নর্মালি সমস্যা হওয়ার কথা না। যদি হয়তো চায় তারা পুলিশ ক্লিয়ারেন্সটা চাইতে পারে যে আসলে না। হ্যাঁ জুয়েল ভাই, আমার একটা অভিজ্ঞতা থেকে বলি আপনাকে। আমার গতদিন একটা ভিডিও আমি পাঠাইছিলাম, এই ভিডিওটা আবার একটু দেখাই। এই দেখেন, একটা ছেলে কথা বলারই কই অপশন একটুহীন আমি। ভাই 1 মিনিট। একটা ছেলে, সে পর্তুগালে 18টা ইয়ে করছে, ট্যাক্স দিছে। এখন মাদ্রিদ থেকে যাওয়ার সময় তারা বাসে করছে, গ্রেপ্তার করছে পুলিশ। এখন গ্রেপ্তার করার পরে এই জাস্ট একটা ফিঙ্গার নিছে, তারে সিজ দিয়ে দিছে। তারে পর্তুগাল থেকে দিছে এখন যে তোমার কাগজ হবে না কেন, তুমি স্পেনে তোমার বিরুদ্ধে সিজ আছে, সিস্টেম ইনফরমেশন, সেনজেন ইনফরমেশন সিস্টেমের আওতায় তুমি পড়ে গেছো। এখন ডিপেন্ড, এটা হলো ডিপেন্ড, কাউকে সিস্টেমে পালাই দেয়, কাউকে পালাই। ওইটা বললাম আরে জি। আচ্ছা ভাই, একটা মিনিট, আমি সুসংক্ষেপে একটা মিনিট আপনাদের যে হয়েছে, আমার এইখানে স্পেন আসার পরে একবার আমার রাস্তা থেকে পুলিশে নিচে করিয়া এই কেসটা এখনো ফাইনাল হয় নাই, বলতেছে উকিলে বলছে আপিল করছে, বুঝছেন? এখন এটা কি সমাপ্ত করিয়া আমি কাগজ জমা দিতে হইব, না এইভাবে জমা দিয়ে দিব? কোনো মুলতা টুলটা কিছু থাকে নাই এখন পর্যন্ত। আপনার কত বছর হয়েছে আসার স্পেনে? আমার 2 বছর হয়ে গেছে। 2 বছর আগামী মাসের 14 তারিখে আমার 2 বছর পূর্ব জুনের। জুয়েল ভাই বলেন, আপনি আইন বিশেষজ্ঞ মানুষ। ওইটা সমস্যা হবে না, বুঝছেন? এটা নরমাল ফিঙ্গার নেয়, জাস্ট ওরা কন্ট্রোল রাখার জন্য বা এন্ট্রি করার জন্য। তারা দেখায় যে আমরা এতজন লোক ইলিগাল রাখতেছি আমাদের দেশে, এই আর কিছু না, ঠিক আছে? সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার বিলবাও থেকে বলছি। আমি আর আগেও ফরমাসিয়নের কাগজ করছি, তো এখন আগে তো সেম ফরমাসিয়নের কাগজ রেনোভার করতে হতো। এখন কি নতুন আইনে কি আমি কি যে কোনো কাজের কন্ট্রাক্ট দিয়ে রেনোভার করতে পারবো কিনা, এই বিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি ভাই। আপনি ওই যে আরেকটা ফরমাশনটা কোর্স কমপ্লিট করছেন? হ্যালো, কোর্স কমপ্লিট করছেন? আমার কমপ্লিট। হ্যালো, হ্যাঁ কমপ্লিট করতে, জুয়েল ভাই কমপ্লিট করতে উনি। এখন কমপ্লিট করছেন। আপনি কমপ্লিট করলে ধরেন আমরা এদেরতে কুসিনেরও বা এদেরতে কামারেরও যে কোনো কিসের উপর করছিলেন আমরা? ফরিদ ভাই আপনি মোটটা আবার খুলেন না। ফরিদ ভাই, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কিসের উপরে ফরমাশন করছেন?
আসসালামু আলাইকুম ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার একটা প্রশ্ন ভাই যে ছিল, আমার জানার ছিল। একটা বিষয় কথা শেষ হইলে অনেক ভাই আপনি আচ্ছা পরে ফরিদ আসেন। ভাইকে আমি বলতেছি, যদি আপনি যে ধরেন যে কোর্সটা কমপ্লিট করছেন প্রপারলি, ইভেন আমাদের যে সেফের পারমিশন আছে কি না, রিসেন্টলি নুরুল ভাই জানি না আমাদের বার্সেলোনাতে রামলা থেকে সবাই জমা দিছে না, ওরা টাকা দিয়ে, হ্যাঁ টাকা দিয়ে কোর্স করছে, পরে এগুলো সব রিজেক্ট করে দিছে। তো ওটা আপনার সেফের পারমিশন থাকতে হবে। সেফের পারমিশন থাকলে আপনি যদি আইডেন্টি কুসিনের কোর্স করেন, তাহলে ঠিক আইডেন্টি কুসিনের কোর্স দিয়ে আপনাকে জমা দিতে হবে নেক্সট 10 বছরের জন্য। আর যদি মনে করেন যে সম্ভব না বা ওটা সেফের কোনো পারমিশন নাই, ওই ক্ষেত্রে আপনাকে ওই যে ফরমেশনের কার্ডটা ক্যান্সেল করতে হবে, ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করতে হবে, ওইটার খুস্তিফিকেশন দিয়ে নতুন আইনে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, দুইটা অপশন। আসসালামু আলাইকুম ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। অনেক অনেক ধন্যবাদ। ইনজামুল ভাই, আসসালামু আলাইকুম। এক এক করে আসি আমরা একটু, যারা আগে সিরিয়াল আছে তাদের প্রশ্নটা আগে নিয়ে নই। আচ্ছা ভাই, ইনজামুল আচ্ছা ভাই, এক মিনিট আসসালামু আলাইকুম ভাই। এক মিনিট ভাই, সাদা ভাই সবার মাইকটা একটু, সাদা ভাই সবার মাইক করে দেন, মিউট করে দিয়ে ওই যারা হ্যাঁ নুরুল ভাই আপনি মোটর খুলেন, জুয়েল ভাই মোটর খুলেন, আর ইনজামুল ভাই আপনি প্রশ্নটা করেন। এরপর আমরা তাহিদ ভাইয়ের প্রশ্নটা নেব, হ্যাঁ, তারপর হোসেন ভাইয়ের প্রশ্ন নেব। ফরিদ ভাইয়ের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে, যারা যারা ক্লিয়ার তাদের ওকে লিখে রাখছি আর কি। হ্যাঁ, ইনজামুল ভাই আপনি শুরু করেন ম্যাডাম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আসছি আপনার 2023 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু আমি আপনার পাদ্রনামিento করছি 2023 সালের নভেম্বর মাসে। এখন প্রশ্নটা হচ্ছে, পূর্বের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি কোনোভাবে কভার করার সুযোগ আছে, নাকি শুধুমাত্র পাদ্রনামিento অনুযায়ী গণনা করা হয়? জুয়েল ভাই কি বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা? জুয়েল ভাই বলবেন, আমি বলবো। নরমালি 2 বছরের পাদ্রামেন্টের হিস্টোরিক্যাল পাদ্রামেন্ট চায়, আর জুয়েল ভাই এর আগেও বলে ফেলছিলেন যে যদি আপনার পাদ্রামেন্ট করতে লেট হয় আর আপনি মাসে মাসে মেডিকেল ডাক্তারের কাছে যান, টাকা পাঠান, এই প্রমাণ দিলে একটা কুস্তিফিকান্তে দিয়ে কাগজ জমা করা যাওয়া যেতে পারে, বা আইতামেন্টে বলা যেতে পারে, যেহেতু আপনি কিছুই করেন না এর আগে অ্যাক্টিভিটিস, হয়তো আপনার ওই যেই দিন থেকে আপনি পাদ্রামেন্ট করছেন এই দিন থেকে আপনার এটা হবে, কাউন্ট হবে। আমার এর আগের ডকুমেন্টস বলতে হচ্ছে আপনার এখানে আমার লস রিপোর্ট উঠানো আছে, টাকা পাঠানোর রিসিট আছে, তারপর হচ্ছে আপনার মেট্রো কার্ড গুলো আমার আছে। আপনি কোথায় থাকেন? আপনি থাকেন কোথায়? আমি বার্সেলোনাতে থাকি। আপনি জুয়েল ভাইয়ের অফিসে একবার যাবেন কালকে, কাগজগুলো নিয়ে কালকে জুয়েল ভাইয়ের অফিসে একটু যাবেন। জি, জুয়েল ভাই কি শুনছে আমাকে? জি 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 ভাই, শুনছি। জি ভাই, চিনতে পারছেন? মানে গেছিলাম। ওকে ওকে, আপনার কালকে কথা হবে আপনার সাথে, কারণ যেহেতু আপনি বার্সেলোনাতে আছেন আর কালকে আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি গিয়ে কাগজ নিয়ে আপনার সমস্যার সমাধান করে ফেলবেন। আদালতে পুলিশে ধরছিল যে চিঠা নিছিলাম, চিঠা দিছিল না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। অনেক ভাই আপনি শুরু করেন ম্যাডাম, আপনি প্রশ্নটা করেন। অনেক ধন্যবাদ ইয়া ভাইকে। ভাই আমার একটা প্রশ্ন আছে, আমি হচ্ছে বার্সেলোনার ব্লানেস থেকে বলছিলাম। ওবায়দুর রহমান ভাই আর জুয়েল ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল জানার জন্য আমার, সেটা হচ্ছে গতকালকের আগের দিন মাদ্রিদস্থ বানিয়াতে বাংলা থেকে ইলাহি ভাই একটা নিউজ দিছে যে সাধারণ ক্ষমার ব্যাপারে। না, এটা আমি বলি, আপনারা আমি একটু কথাটা শেষ করলে ভালো হতো হয়তো ভাই। মানে এই নিউজটার কারণে আমাদের বাঙালিদের ভিতরে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, কারণ যারা আমরা বিগত 3 বছরের মতো পার করছি, আমরা এখন এই যে আড়াইগো ফরমেশন লেবারলের যে কাগজটা জমা করব, যেমন আমরা বুধবার থেকে চাচ্ছিলাম জমা করার জন্য, এখন এই জায়গা থেকে আমাদের করণীয়টা কি? আমরা কি একটু অপেক্ষা করব, নাকি আমরা অলমোস্ট এখন জমা করতে পারি? আপনারা এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে দিয়ে কাইন্ডলি আমাদের একটু দিলে অনেক উপকার হবে। অনেক ভাই, ঘটনা হলো এই যে মনে করেন আমাদের এখন নতুন যে আইনে কাগজ জমা হচ্ছে, সেটা কিন্তু প্রায় 3 বছরের আন্দোলনের ফসল। পাপেলেস পাড়া তদো থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন দীর্ঘ 3 বছর আন্দোলন করছে। তো এলআইজি যে করছে, লাইভটা করছে, এলআই লাইভে সে একটা কথা বলছে যে আমাদের প্রস্তাবটা গ্রহণ করছে, প্রস্তাব গ্রহণ করছে, পাপেলেস পাড়া তদোর একটা প্রস্তাব গ্রহণ করছে। এটা হয় নাই, রায় হয় নাই। রায় হওয়ার পরে বুলেটিন বাইর হয়। যেমন আমাদের এখনকার যে আইনে আমরা করতেছি, কাগজ জমা দিতেছি, সেটা মে মাস, কোন মাসে, জানুয়ারিতে হয়েছিল, এর 2 মাস পরে বুলেটিন বাইর হয়েছে। তো এটা যতক্ষণ পর্যন্ত বুলেটিন বাইর হবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা আমলে নেব না। আমি গতকালকে এই বিষয় নিয়ে কথা বলছিলাম বালিয়ান্তে বাংলার সেক্রেটারির সাথে, তো সে বলল আসলে বিষয়টা শুধু গ্রহণ করছে, এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার দরকার নাই। তো যেটা আমরা এখন যারা আছে জমা করতে পারি ভাই, জমা করে কন্টিনিউ, অপেক্ষা করা যাবে না। জি, তাহলে এই যে ব্যাপারটার জন্য ধন্যবাদ ভাই, জিনিসটা ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাই।
অনেক ধন্যবাদ। এখন মাজহারুল ভাই, আপনি প্রশ্ন করেন ম্যাডাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম। ভাই আমি স্পেনের থেকে প্রশ্ন করতেছি ভাই, আর আমার প্রশ্ন এই আপনাদের রিলেটেড না, যদি আমার সুযোগ দেন তাহলে আমি করতে পারি প্রশ্নটা। 10 সেকেন্ড ম্যাডাম। ভাই আমি লাতিন আমেরিকার দেশে আছি, ইকুয়েডর। এখানে আমার পার্মানেন্ট রেসিডেন্স আছে। পার্মানেন্ট রেসিডেন্সের বয়স হচ্ছে 7 বছর হয়েছে আর কি, পার্মানেন্ট রেসিডেন্স পাইছি। আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছি এখানে। তো আমি যদি এখন স্পেন যাই, আমি কি এই পার্মানেন্ট রেসিডেন্টের এগেইনস্টে কোনো সুযোগ সুবিধা পাবো, নাকি একই বাংলাদেশি সুযোগ সুবিধা পাবো? না, আপনি যখন যদি পাসপোর্ট পেয়ে যান লাতিন আমেরিকান ইকুয়েডরের, তাইলে আপনি ইকুয়েডরের নাগরিক হিসাবে আপনি কাগজ জমা দিতে পারবেন 2 বছর হওয়ার পরে। আমরা 10 বছরে যে ন্যাশনালিটি অ্যাপ্লাই করি, আপনি 3 বছর পরে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আর কোনো সুযোগ পাবেন না। অনেক ধন্যবাদ মাজহারুল ভাই। এই রবিন ভাই, আপনি কি প্রশ্ন পেলেন? আপনি মটো খুলেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আদালতে ম্যাডাম। এই ভাইজান, এখানে তো অনেক মুরব্বী আছে, আর আমার বড় ভাই উনি তো ফেসবুকে খুব ভালো অনেক আগে থেকেই। ভাই আমি কিন্তু রবিন, চিনছেন আমারে? নুরুল ভাই চিনছেন নি? ভাই মনে চিনেন? আমাদের রবিন তো আন্দোলনকারী। আমি যে মিনিস্টারিরে ধরছিলাম, ও যে সিও, ওরে কইছিলাম যে পারলে আমার কথা কইরো তুমি। আমি ধরছিলাম। করেন লাইভে মনে হয় যাচ্ছে, এটা লাইভে যাচ্ছে, পরে কথা বলবো। আচ্ছা, প্রশ্ন করেন। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমি যতটুকু জানি, আমার পার্সোনাল যে লয়ার, এই লয়ার কাছে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, কিছু ভাই ব্রাদার ছিল, কাগজ জমা দিব। আমি বৃহস্পতিবার দিন ওদের এখানে বন্ধ ছিল, এরপরে যাওয়ার পর আমি টোটাল ডিভাইসটা যতটুকু জানছি, এখানে যেহেতু অনেক লয়ার আছে, স্পেনের ল অনুযায়ী যতটুকু জানছি, এখানে 2টা সেক্টর নিয়েও আমার কথা বলছে। সেটা হচ্ছে, স্পেনে যারা এজালম মারছে তাদের ডিফারেন্স একটু আলাদা, যারা এজালম মারে নাই তাদের ডিফারেন্স একটু আলাদা। কিভাবে? আচ্ছা, এক এক করে আসি। নাম্বার 1 পয়েন্ট, যারা নাকি এখানে প্রথম আসছে এবং কি পাদ্রামেন্টো করছে, পাদ্রামেন্টের বয়স 2 বছর হয়ে গেছে, তারা কাগজ জমা দিতে পারে 19 তারিখ, 20 তারিখ থেকে, 19 তারিখ থেকে স্টার্ট, 20 তারিখের পর থেকে এনি টাইম জমা দিতে পারে। আচ্ছা, এখন আসেন 2 বছর হয়েছে যারা নাকি এজালম মারছে, তারা কি করণীয়? তারা করণীয় হচ্ছে, যারা নাকি এজালম মারছে এবং কি এজালম চলাকালীন, তাদের ওই সুযোগ আর নাই, তারা কাগজ জমা দিতে পারবে না। কেন পারবে না? ওই আমার যতটুকু ল দেখাইলো যে যারা নাকি এজালম মারছে, তারা যদি 20 তারিখের আগে, এই 20 তারিখের আগে বাখার কাগজ দেখাইতে পারে, এজালম বাখা হয়ে গেছে, প্লাস পাদারামেন্টো 2 বছর দেখাইতে পারে, তারা 19 তারিখ 20 তারিখ কাগজ জমা দিতে পারবে। আচ্ছা, যারা নাকি এই 20 তারিখের পরে বাখার কাগজ দেখাইবো যে এজালম বাখা হয়ে গেছে, তাদের সময় হচ্ছে এজালম যত দিন থাকবে তত দিন পরে গিয়ে কাগজ জমা দিতে থাকবে। যেরকম এজালম মারছেন আজকে আপনার 6 মাস এখানে, কিন্তু আপনার 2 বছর হয়েছে, কিন্তু আরো 6 মাস অপেক্ষা করতে হইব। এজালম স্টার্ট হওয়ার পর থেকে বাখার দিন পর্যন্ত, যত দিন পর্যন্ত আপনার এজালম চলছে, এই দিন আর কাউন্ট করা হইব না। এক মিনিট আচ্ছা জুয়েল ভাই, বুঝছেন না বিষয়টা? ওই যে ওইটা ফার্স্টে যেটা বললাম যে আপনি যদি এজালম বাঁকা হওয়ার পর থেকে মিনিমাম নোটিশন আসা পর্যন্ত 6 মাস পরে। এক্স্যাক্টলি। সেটা যদি এজালম যদি 1 বছর থাকে, তারা 1 বছর বাদ, থেকে 1 বছর বাদ। হ্যাঁ, 1 বছর বাদ। আর যারা নাকি এজালম মারা নাই, কোনো কিছু নাই, তারা 20 তারিখের পর থেকে কন্টিনিউ জমা দিতে পারে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এই লের 68 নাম্বার না 62 নাম্বার পাতার লাস্টে লেখা আছে, এটা এই বছরে যারা নাকি আসবে বা সামনের বছর, এটা যে কোনো টাইমে কিন্তু হোল্ড করে দিব, মানে লক করে দিতে পারে। যেরকম ওরা বলল, এটা হলো আপনি যেটা বলতেছেন, এটা হলো যাদের বয়স 2027 সালের 19 মে পর্যন্ত, যাদের পাদ্রামেন্টের বয়স 2 বছর হবে, তারা শুধু কাগজ জমা দিতে পারবে। যাদের বয়সের পরে 20 তারিখ যদি হয়, তাহলে এরা আর কাগজ জমা দিতে পারবে না। 2027-এর 20 তারিখ যদি কারো বয়স 2 বছর হয় পাদ্রামেন্টের, তাইলে তারা এই আইনে জমা দিতে পারবে না, তখন আড়াইগো সোশিয়ালের আইনে দিতে হবে 3 বছরের আওতায়। সরি, আমি একটা শেয়ার করি। আমি এটা আসলে জিজ্ঞেস করছি ওদিনকে, কারণ ওদিনকে আমরা এটা নিয়ে পুরো এটা নিয়ে দেখলাম, ইয়ে করলাম, তো জোরদারি জিজ্ঞেস করছি যে জোরদারি আসলে অ্যাকচুয়ালি সবাই বলতেছে ধর এটা ডিউরেশন 2 বছর 27 বা 28 শেষ হয়ে যাবে 27। হ্যাঁ, আসলে এটা কখন বন্ধ হবে বা কোনো নিউ আপডেট আছে কিনা? তো জোরদারি যেটা বললাম, আড়াইগো সোশ্যালটা টোটালি এলিমিনেট করে দিছে, বুঝছেন? হ্যাঁ, এখন যেটা বললাম যে এটা কবে শেষ হবে,
তো বললো যে এটা কোনো ওরকম আমি কি তুমি জানো আজকে কি 27 বা 28 এরকম ডিউরেশন আছে কোন, এটা হয়তো ওরকম কোনো ডিউরেশন এখনো মানে নাই, বুঝলে? এটা হচ্ছে যেটা যেটা বললো আর কি। তো যাই হোক, হ্যাঁ এক্স্যাক্টলি, ওইখানে কিন্তু এইভাবে উল্লেখ করা ছিল যে আমরা এটা কি 27 পর্যন্ত কন্টিনিউ করব, মানে এই লেখাটা হচ্ছে স্প্যানিশ, আমি ভালো বুঝি না ভাই, আমি তো নতুন। লেখাটা এরকম ভাবে আসছে, আমরা 27-এ হয়তো বা 27-এ ডিসেম্বরে বা নভেম্বরে বা 28 আমরা বন্ধ করতে পারি কি পারি না, এটা একমাত্র গ্রান্টেড করবে মিনিস্ট্রি। মিনিস্ট্রি কিন্তু এখন বলে নাই ওকে যে বন্ধ ওকে কন্টিনিউ করেন অনেক বলছে। অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে অনেক সুন্দর হয়েছে। এই বিষয়টা ওকে হচ্ছে মনে হয় adelante যখন ওই যে কর্মী মানে যে সংকট থাকবো না তখনই বন্ধ করে দিতে পারে, এক্সাম্পল না? এক্স্যাক্টলি বুঝতে পারছি। এক্স্যাক্টলি এটাই হ্যাঁ কন্টিনিউ করেন, অন্যজনকে দেন অনেক একটু। সুন্দর হয়েছে রবিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা তথ্য দিয়েছেন বেদা। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আদালতে ভাই, হুসাইন ভাই, আপনি মত অন করেন। এরপর তাহিদুল ভাই, হুসাইন ভাই আপনি বলেন বেদা। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বেদা। রবিন ভাই তো বললোই, তাহলে এখন হচ্ছে নতুন আমি যদি হচ্ছে এই মাসে আসি, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে বা কোনো প্রবলেম ফেস করতে পারি যে পরে বন্ধ করে দিল, সেক্ষেত্রে কার্ড পেতে ঝামেলা হতে পারে এমন কিছু? জুয়েল ভাই হইতেছে না, না না ওইটা সমস্যা না, আমি জিজ্ঞেস করছি ফাদার রহমান, তো যেটা আপনি ওই রুলসে পরে যাবেন, বুঝলেন? এই যে ধরেন যে নতুন নিয়মটাতে ওই অনুযায়ী আপনি জমা দিতে পারবেন 2 বছর ধরে, আজ কালকে থেকে করবেন ইনশাল্লাহ, আর পর থেকে 2 বছর থেকে জমা দিতে পারবেন। আর যখন কোনো তারা নিয়ম যেটা ক্লোজ করে দিবে, আপনাদেরকে সাথে রেখে ক্লোজ করবে, ঠিক আছে? যে হ্যাঁ এই ডিউরেশন যারা কাগজ রেজিস্ট্রি ফাদার রহমান করছেন এরপর থেকে আপনারা জমা দিতে পারবেন, ওটা উল্লেখ করে দিবে। এখন ওরকম কোনো নিয়ম আসেনি, তো আপনি ফাদার রহমান করেন, সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে থ্যাংক এর পাশে ইউনুস ভাই, আপনি শুরু করেন বেদান। তাহিদ ভাই আপনি তো মাউথ খুলতেছেন না মনে হয়। ইউনুস ভাই আপনি মত অন করেন বেদান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম বেদান। জি ভাই, ভালো আছেন? জি জি ভাই, আমি জুয়েল ভাই সবার কাছে অনুরোধ, প্রশ্নটা আমার ওই ইতালির ভিসা ছিল, আমি 2.5 বছর যাবত স্পেনে আছি। যাই হোক, এই ব্যাপারটা আমার না, আমার এক ভাইয়ের। তো ওনার যে পাসপোর্ট ইতালি ভিসা ছিল, ওই পাসপোর্ট আসার পরে উনি পাসপোর্ট চেঞ্জ করা হয়েছে। এখন কি জমা দিতে গেলে ওই আগের পুরান পাসপোর্টটা কি লাগবে, বা ওরা কি জিজ্ঞাসা করবে পাসপোর্ট কোথায়, বা চাইবে কিনা? না এর পর্যন্ত চায় না, ঠিক আছে? হয়তো যেটা উনি ইতালিতে ছিল বললেন না, ফিঙ্গার দিছে। না, ইতালিতে কোনো ফিঙ্গার নেই। ইতালিতে আসছিল, আসার পর 2 দিন পরে স্পেনে এসে বসছে। স্পেনে এসে আমি পালমা মায়ের কাছে। এই পর্যন্ত বিগত বছর পাসপোর্ট চাইনি, হয়তো চাবে না, ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক আছে। ওনার 2.5 বছর যাবত রানিং, এখন ওনার কোনো ফিঙ্গার টিঙ্গার কিছু নেই, সব ঠিক আছে। আর এটা আরেকটা প্রশ্ন, আমি আপনাদের কথা আগে শুনতে পারিনি, আমি কাজে ছিলাম। যাই হোক, তো এটা কি এরাইগো সার্টিফিকেট লাগবে কাগজ জমা দিতে গেলে? না লাগবে না, এটা উঠাই দিছে, ঠিক আছে? শুধু হিস্টোরি, 2 বছর হিস্টোরি লাগবে নাকি? এই তো। জি 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 জি। আচ্ছা ভাই, ধন্যবাদ এটাই ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ ভাই আপনি শুরু করেন বেদান, আপনি মাউথটা কি অন করতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম বেদান, স্বাগতম আপনাকে। আমার একটা কোয়েশ্চেন আছে, আরেকটু সোশ্যাল ফরম্যাটিভ যেটা, ওইটাতে কাগজ রিনোভেশনের যেটা, ওইটা একটা বিষয় জানার ছিল যে রিজনাল কন্ট্রাক্ট লাগবে নাকি যে কোনো কন্ট্রাক্ট দিয়ে ওইটা রিনোভেশন হবে 2025-এর 20 নভেম্বরের 20 মে পর থেকে? মানে যে কোর্স করবে ওইটারই মানে কন্ট্রাক্ট লাগবে নাকি অন্য কন্ট্রাক্ট দিয়েও জমা দিতে পারবে? না ভাই, যে কোর্স করবেন বা যেটা ওইটা দিয়ে দিতে হবে, এটাই সমস্যা। আর আগে ফরমাশন, ঠিক আছে? আপনি সিমিলার কোর্স যেটা করছেন বা ওখানে উল্লেখ করছেন ওই কন্ট্রাক্টে খুঁজতে হবে এবং ওই কন্ট্রাক্ট দিয়ে জমা দিতে হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ তাহিদ ভাই। এর পাশে সিদ্দিকুর রহমান ভাই, আপনি শুরু করেন বেদান। সাইমন আহমেদ ভাই আপনি বলেন বেদান, আপনি মাউথটা অন করেন বেদান। সিদ্দিকুর রহমান ভাই, সাইমন ভাই আপনার মাউথ অন। হ্যাঁ সাইমন ভাই শুরু করেন বেদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেদান। জি ভাই, আমি ইটালি আসছিলাম, বুঝছেন? ইটালির পাসপোর্টও আছে, বাংলাদেশের পাসপোর্টে ইটালির ভিসা আছে। তো আমি 10 দিন পরে স্পেনে আসি। এরপরে আমি জুলাই মাসে 2023 জুলাই মাসে আমি এসাইলাম, আর এই পাসপোর্ট দিয়ে ইটালির ভিসা সহ। এমনকি আমি এই পাসপোর্ট দিয়ে কাগজ জমা দিতে পারবো। আমার জুলাইতে 2 বছর হবে এই
আগামী জুলাইতে। এই পাসপোর্ট দিয়ে অ্যাজাইলাম মারছেন না এখানে আসিল না? জি, ইটালির ভিসা সহ আমার ইয়ে আছে, এজাইলাম মারছিলাম, আর এই পাসপোর্টটাই রয়েছে। তো উকিল বলেনি যে কেন অ্যাজাইলাম মারলে তো ওই যে পাসপোর্টে ভিসা থাকলে এটা তো মানে এটা তো অ্যাকসেপ্ট হবেই না, ফার্স্টে বলে যে ব্ল্যাঙ্ক পাসপোর্ট দিতে হবে, বুঝছেন? নর্মালি যে আপনার অ্যাজাইলাম মারবেন আপনার পাসপোর্টে মানে সাদা থাকতে হবে, ভিসা থাকতে পারবে না, তাহলে তারা বুঝবে যে আপনি ঠিক ইতালি বা সামা কোনো একটা দেশ থেকে আসছেন, ঠিক আছে? তো আমি এখন জি এখন আপনার অ্যাজাইলামের কন্ডিশন কি অবস্থা এখন? আবার মাপ অন করেন ম্যাডাম সাইমন ভাই। জি সাইমন ভাই, সাইমন ভাই আবার মাপ অন করেন ম্যাডাম। হ্যাঁ এখন জি, আপনার এখন এই অ্যাজাইলাম নভেম্বর কি মাসে ক্যান্সেল আমার হয়েছে না এখন রানিং আছে? নভেম্বর মাসে আমার দেনেগাদ হয়েছে, এরপরে আমি ওই যে নভেম্বরে আবার আপিলও করে ফেলছিলাম। আর আপিল করার পরে আবার এই যে ফেব্রুয়ারিতে আবার আপিল কাটার জন্য আবার আবেদন করে রাখছি, এখনো মানে কোনো রেজাল্ট আসেনি। ওইটা অপেক্ষা করেন, এটা আসার পর থেকে আপনি হয়তো জি, 6 মাস না 8 মাস পর আপনি জমা দিতে পারবেন, ঠিক আছে? ওইটা ক্যান্সেলাইজেশন আসলে, ঠিক আছে? এই যে আপিল ক্যান্সেল আসলে। জি জি, এটা আসলে অ্যাজাইলাম ব্যাপারটা আসলে এখনো অনেক এটা জটিলতা রয়ে গেছে, বুঝলেন? তো এটা পরে আমরা আরেকটা নেক্সট এইগুলা ফাইনালি আরেকটা আমরা ইয়ে দিব আমাদের ফেজ থেকে ওর সাথে জটির সাথে কথা বললে আমরা ফাইনালি অ্যাজাইলাম ব্যাপারটা নিয়ে আবার একটা ইয়ে দেব ইনশাল্লাহ। তো এটা একটু জটিল রয়ে গেছে, যেটা যতটুকু ওই যে আপনার অ্যাজাইলাম দানাগাদা হওয়ার থেকে 6 মাস পর থেকে আপনি জমা দিতে পারবেন। তো এটা আমরা আসলে ক্লিয়ার হয়ে ইনশাল্লাহ নেক্সট একটা আপডেট দিব, ঠিক আছে ভাই? অনেক ধন্যবাদ জুয়েল ভাই। রাজু বাহাদুর ভাই আপনি শুরু করেন ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাই। জি আসসালামু আলাইকুম। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, আমি থেকে বলতেছি, আমি আমার বাইয়ের দোকানে কাজ করি। এখন আমার কাগজ জমা দেওয়ার সময় হয়েছে। আমার ভাই এখানে রেন্টার মধ্যে লাভ দেখাইতেছে বছরে 25,000 ইউরো। এখন আমি কি এখান থেকে জমা দিতে পারবো কিনা? এই আপনার ভাইয়ের ফ্যামিলি মেম্বার কয়জন? একটা ছেলে একটা মেয়ে আছে। 25,000 এটা কি নেতো 25,000? মানে নেট ইনকাম কি 25,000 নাকি খরচ টরচ সহ? হ্যাঁ বেদান, আপনার নামটা কি বেদান? এটা আমি এক্স্যাক্টলি শিওর না। ঠিক আছে এখন বেদান। আপনি ধরেন মিনিমাম আপনি এই 30,000 এই রেন্টাটা দেখে ওখানে আপনি ওই যে রেন্টা কত ওনার ইনকাম ওটা দেখে আপনি পারবেন। যদি কত 25,000 বলছেন না, তাহলে আপনি 6 ঘন্টা বা 4 ঘন্টা দেখেন নেটো, যেটা আপনি নেট যেটা ইনকাম বুঝায়, বুঝলেন ভাই? তো 25,000 আপনি পারবেন, ঠিক আছে? 6 ঘন্টা বা 4 ঘন্টা দেখাতে বলেন, বা আপনি আপনি কোন সিটিতে থাকেন বললেন ভাই? আলিকান্তে ভাই। আলিগড় উকিলের সাথে কথা বলে পরামর্শ করে আপনি কথা বলতে বলেন, ঠিক আছে? জি ভাই, আমি এক উকিলের সাথে উনি বলতেছে যে কোনো সমস্যা নাই, হইব, দেওয়া যাইব। তো ঠিক আছে 6 ঘন্টা পারবেন, জি ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা কি শর্ট করব? জুয়েল ভাই আর কারো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করেন, আমরা মনে হয় টাইমটা শেষ হয়ে যাওয়ার পথে। আজাদ ভাই, তাহলে আজাদ ভাই আপনার 30 সেকেন্ড বেদান। আজাদ হোসেন ভাই বলেন বেদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কথা শুনুন। হ্যাঁ বেদান শুনতে পাইতেছি। আদালতে হ্যাঁ আজাদ হোসেন ভাই শুরু করেন বেদান, শুরু করেন বেদান। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছে লিথুয়ানিয়া থেকে আর কি স্পেন আসছি। এখন আমি হচ্ছে ফিলিপাইনে আর কি জমা করছিলাম আমার পেপারস, ফিঙ্গারও ওই ফিলিপাইন দিছি, ওইখান থেকে আমি ডাইরেক্ট টিআরসি কার্ড পাইছি। এখন আমি বাংলাদেশ থেকে বের হওয়ার টাইমে আমার ইমিগ্রেশনের সিল আছে আর কি ডিপার্চার করার, কিন্তু আমি হচ্ছে লিথুয়ানিয়া, আমার ডোমেস্টিক ফ্লাইট ছিল জার্মানি থেকে লিথুয়ানিয়া ছিল আর কি। তো ওই ক্ষেত্রে আমার হচ্ছে লিথুয়ানিয়ার আর কি সিল পড়ে না পাসপোর্টে, শুধুমাত্র বাংলাদেশ থেকে ডিপার্চার যে সিল ওইটাই আছে। এখন আমার কি পাসপোর্ট কি চেঞ্জ করা লাগবে? এটাই আমার কোশ্চেন ভাইয়া। পাসপোর্টে ভিসা আছে না ফিলিপাইনের? না না না, ফিলিপাইনের ভিসা আছে, কিন্তু আমার হচ্ছে লিথুয়ানিয়ার ডাইরেক্ট কার্ড দিছে, ওইখান থেকে টিআরসি কার্ড দিছে। এখানে আমাদের ওই যে স্টিকার ভিসা না, ডাইরেক্ট কার্ড দিছে আচ্ছা আমাদের। ডাইরেক্ট কার্ড দিয়ে দেন না, ফিঙ্গার আছে। হ্যাঁ তো বেটার হবে যদি আপনি চেঞ্জ করে দেওয়াটা ভালো হবে, বুঝলেন? সময় থাকলে, ঠিক আছে? তার বেশি টাকা খরচ যাবে না, আপনি চেঞ্জ করে দিলে ভালো হবে আর কি পাসপোর্ট। অনেক ধন্যবাদ আজাদ ভাই। জুয়েল ভাই এখন আসি এই জিরাফ জিরাফ জারিফ জারিফ ভাই, জারিফ ভাই আপনি মটন করেন বেদান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে আমি নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আসছিলাম।
তো ওইখানে আমি 4 মাস পড়াশোনা করার পরে রেসিডেন্ট কার্ড নিয়ে আমি স্পেনে আসছি। তো এখন আমার এমপাদ্রোনামিento 6 মাস সময় হয়ে গেছে। তো এই হিসাবে আমি যে দেশ থেকে আসছি এই দেশে অনেক বেশি মোটামুটি সিস দেয়। তো ওই হিসাবে এখন থেকে কি পূর্বে থেকে কি কোনো আগে কার্যক্রম করে রাখবো না, যেটা সিস মুছে ফেলা বা এই টাইপের কিছু, যার ফলে সামনে কাগজ দেওয়ার সময় যেন এটা না সমস্যা করে? এই আমার প্রশ্ন ছিল। এটা তো আপনি জানেন না সিস দেওয়া হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি যখন এই কাজগুলো আপনি এখানে আকবারে দেওয়াটা ঠিক নেই, আমরা যেটা বলি আর আপনি করবেন ওই যে যখন 2 বছরের কাগজ জমা দিয়ে দিবেন, ওরা যদি চায় যে তখন আপনি ওখান থেকে যেটা চাইতে পুলিশ ক্লিয়ারেন্সটা, এখন হলটা থেকে যদি আপনার সমস্যা না হয় পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য এটা চাইতে পারে, বেশি কিছু চাইবে না, ঠিক আছে? এখন যদি আপনি বলেন যে আমার এটা কেস আছে না আছে, এখন এগুলো আরো বৃদ্ধি পাবে। তো আপনি যখন হয়তোবা ওরা একটা জিনিস চাইতে পারে যে পুলিশ ক্লিয়ারেন্সটাই, আর কিছু না, ঠিক আছে? জি ভাই, ওকে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন নেই না জুয়েল ভাই? তাহিদুল ভাই, জি ভাই। আদালতে বেদন। হ্যাঁ ভাই, আদালতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে কি, ওই আমি যেই দোকান থেকে মানে অটোনামা থেকে কন্টাক্ট দিতে যাচ্ছিলাম আর কি, মানে আমি যেই দোকান থেকে কন্টাক্ট দিই ওইটাতে লাভ দেখায় হচ্ছে ধরেন না 27-28 হাজার টাকার মতো, 27 এরকম। কিন্তু এখন উনি ভাই আরেকটা কথা বলতো যে ওখানে মানে ফ্যামিলি মেম্বার থাকলে ইয়াটা বেশি দেখাইতে হবে, 30-35 এর উপরে দেখাইতে হবে। মানে এই জিনিসটা আসলে আমি বুঝি নাই আর কি। অনেক ফ্যামিলি মেম্বার কয়জন এখন? ফ্যামিলি মেম্বার বলতে দোকানটা হচ্ছে আমার মামির নামে, ঠিক আছে, কিন্তু মামার থেকে কিন্তু আরো দোকান আছে। তো এখন এই দোকানে অটোনামা থেকে অটোনামায় চালাই, আর ওই 4 ঘন্টা আরেকজনের কন্টাক্ট চালাই। না, মামি মামা আর মামি মামা বাচ্চা আছে কয়জন? বাচ্চা আছে 3টা। হ্যাঁ, মামার কিন্তু সেপারেট আলাদা দোকান আছে, এইটা শুধু মামির নামে। এটা আপনি ওই যে উকিলের সাথে কথা বললে ভালো হবে, কারণ 3 জনের হিসেবে ধরেন প্রতি পার পার্সনে ধরেন আপনার মিনিমাম একজন ব্যক্তির ধরেন 7,000 টাকা নেট ইনকাম থাকতে হবে, সরি 17,000 টাকা। আর বাহাদুর হিসেবে যদি আপনি দেখেন ধরেন মিনিমাম 10-12 হাজার টাকা আপনার 6 ঘন্টাতে, তাহলে তার হিসেবে আমরা যেটা হিসেব করছি ক্যালকুলেশন, একজন মানে একজন সিঙ্গেল ব্যক্তি 25,000 টাকা নেট ইনকাম থাকতে হবে। এখন পার পার্সন হিসাবে মিনিমাম বেনিফিসিয়ারি যেটা হাজবেন্ড ওয়াইফ 3 বাচ্চা, তাহলে 6,000 8,000 টাকা, তাহলে 25 আর 8 কত 32,000, অ্যারাউন্ড 32-35,000 টাকা। তো আপনি উকিলের সাথে কথা বলে পরামর্শ করলে উনি আপনাকে একটা ভালো ওইটা ধরেন মামার থেকে যে আরো দোকান আছে ওইটার কোনো বেনিফিট মানে এখানে না ওটা তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। জেল ভাই, জি, যখন রেন্তা ডিক্লেয়ার করে তখন তো কি ফ্যামিলিয়াল রেন্তা ডিক্লেয়ার করে না, তারা দুই স্বামী স্ত্রী তো ওনার তো ইয়ে আছে, মানে ইয়ে কি বলে এসএল, মানে কি বলে এসএল আছে না, এসএল আছে, আর স্বামীর আছে এসএল, ওয়াইফের আছে অটোনোমা। হ্যাঁ, অটোনোমো। এখন যখন স্বামী করে এই স্বামী স্ত্রীর এই যে ডিক্লেয়ারটা কি একসাথে হয় না তখন? না, একসাথে হয় না, আলাদা আলাদা, মানে টোটালি এখন আলাদা। না, আলাদাও করা যায় একসাথেও করা যায়। এখন আলাদা যদি করে থাকে তাহলে আলাদা, এখন দুটোটা দেখতে হবে যে আসলে কত আসছে, ঠিক আছে? আর একসাথে থাকলে একসাথে, কিন্তু হিসাব একই। এটা বেটার হবে আপনি একবার অফিসে গিয়ে জর্জির সাথে কথা বলেন, জর্জির সাথে সিতানি, এটাই হলো আপনার জন্য বেস্ট। আসসালামু আলাইকুম ওবাইদুল ভাই। ওয়ালাইকুম সালাম। ইয়া ভাই, আদালতে বেদন, বলেন বেদন, আপনার নামটা কি? নামটা আগে বলেন বেদন। ভাই আমার নাম হচ্ছে যে রবিউল। এখানে আমার ওই মোবাইলের নামটা আসতেছে, এই কারণে আপনারা বুঝতে পারতেছেন না। আমার একটা ছোট প্রশ্ন ছিল যে ভাইয়া, আমি গত বছর আমি গালিচিয়াতে থাকতেছি, তো আমি এখানে এজএলএম এর অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমাকে ফিঙ্গার নেয় নাই, চিতা দিয়ে রাখছে 2026 সালের জুলাইতে। কিন্তু আমি এটা আপনার গত বছরই আবার নভেম্বরের দিক দিয়ে আপনার ওই পাখা দিয়ে দেওয়ার জন্য অ্যাপ্লাই করছি অ্যাডভোকেটের মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মানে কোনো ওদের ওইখান থেকে আর কোনো নোটিশ আসতেছে না। তো আমি কি এই আইন 2 বছর আইনে পড়বো? কারণ আমি তো এজএলএম ফিঙ্গার দেওয়া হয় নাই আমাকে। স্বাভাবিক পড়ার কথা না জুয়েল ভাই? এটা তো প্রসেসিং আছে, কিন্তু আপনার এখন বাঁকা থেকে আপনার কাউন্ট হবে 2 বছর, বুঝলেন ভাই? কারণ আপনি তো এটা এখানে তো সে তো পলিটিক্যাল এজেলিমি করে নাই, শুধু সিতা নিছে না, সিতা নিলে তো প্রসেসে আছে না। আপনি যখন বাংলাদেশে পেপার জমা দিবেন না এমবাসিতে, বা এখানে যখন যেটা প্রসেসে আছে, সিতা নেন যে ফিঙ্গার সিতা দেন, তাহলে কি আপনার প্রসেস আছে, কাজটা সামনে প্রসেসে আছে, যতক্ষণ তো বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? আপনি তো ইয়ে করেননি,
আচ্ছা দাঁড়ান, এটা আপনি কি বললেন আপনি ওই যে মানে কতদিন পরে বাঁকা দিছে সিটা নিছেন করবে আপনি ওখানে সিটা নিছেন কখন? মানে আমি চিন্তা নিছি নভেম্বরের দিক দিয়ে না সরি আমি নভেম্বর অক্টোবরের দিক দিয়ে 24। চিন্তা নিছি। আর নভেম্বরের দিক দিয়ে আমি আবার এটা বাঁকা দেওয়ার জন্য অ্যাডভোকেটের আচ্ছা মাধ্যমে অ্যাপ্লাই করছি। অক্টোবরের কত দিছেন? 24-এ নিছেন না? 24 অক্টোবর জি দিয়ে নিছেন সিটা। জি আর জি বাঁকার জন্য অ্যাপ্লাই করছেন কখন? নভেম্বরে। বাঁকা নভেম্বরের দিক দিয়ে করছি। আর এটার মানে আমার হাতে কাগজটা আসলে এখন আমি এটা কিভাবে বোঝাবো আপনাদেরকে? আচ্ছা, বাঁকার জন্য অ্যাপ্লাই করছেন, কোনো রেসপন্স আসছে। ফার্দার তো আলতা করছেন কখন? পার্থনামেন্ট তো আমার তো ভাই আপনার 24শে ফেব্রুয়ারি 9 তারিখে। আচ্ছা 24শে ফেব্রুয়ারি 9 তারিখ। 9 ফেব্রুয়ারি 24। আচ্ছা ভাই, আপনি কোন জায়গায় জানি বললেন থাকেন? ইয়েতে আলিকান্তে নি? গালিসিয়া পন্তেভেদ্রাতে। আমি টেলিফোন নাম্বারটা বললাম, আমি একটু ওর সাথে কথা বলে জিনিসটা আপনাকে ইনশাল্লাহ পরে রেসপন্স করে দিবেন, ঠিক আছে? টেলিফোন আপনার নাম্বারটা টেলিফোন নাম্বারটা একটু জুয়েল ভাইরে গিয়ে প্রাইভেট মেসেজে দিয়ে দেবেন। 60 33 33 73 73 018। ঠিক আছে, আমি আপনাকে 2-1 দিন রেসপন্স করবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ ভাইয়া। ওকে ওকে ভাই, ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। জুয়েল ভাই, নুরুল ভাই, আর দুটা প্রশ্ন নেই, তারপর আমরা দুইটা নেন, আর বেশি নেন না, দুইটা নয়ন নেন। ভাই, খুব ইমার্জেন্সি। নয়ন ভাই আদালতে বেরোন। আসসালামু আলাইকুম, আমি নাইম বলছিলাম। 24শে ফেব্রুয়ারিতে আমার ডেনমার্কে স্টুডেন্ট ভিসা ছিল। তারপর আমি ওইখানে ছিলাম ডেনমার্কে, কিন্তু ওইখানে আমি গিয়ে ওইখানকার কার্ড নেওয়া বা ওইখানে পড়াশোনা কন্টিনিউ করা, ভার্সিটি অ্যাটেন্ড করা কিছু করি নাই। 1 সপ্তাহের মধ্যে আমি আবার স্পেনে চলে আসছি। এই ক্ষেত্রে আমার কাগজ করার জন্য কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, বা ওই ক্ষেত্রে কিছু করতে হবে কিনা, নাকি নরমাল প্রসেসে আমার পেপারটা? আপনি নরমাল প্রসেসে করেন, শুধু আপনার পাসপোর্টটা নতুন করে ফেলেন, আর কিছু আপাতত মনে হয় সমস্যা হবে না, না জুয়েল ভাই? জি জি জি। অনেক ধন্যবাদ নাইম ভাই। হোসেন ভাই, হোসেন মিয়া ভাই, আপনার শেষ প্রশ্নটা নেই, তারপর আমরা একটা চূড়ান্ত 2টা প্রশ্ন করি জুয়েল ভাইকে, তারপর জুয়েল ভাই এবং নুরুল ভাই সমাপ্তি করবেন ইনশাল্লাহ। মনে হয় প্রশ্ন নাই। অনেকে প্রশ্ন করতে চাইতেছে। মাঝখানে আমার 2টা প্রশ্ন ছিল জুয়েল ভাই, দুঃখিত ভাই। আপনার অনেক কষ্ট দিতেছি ভাই, আপনি মূল্যবান সব সময়। যারা আউটোনোমো, যাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, ফ্যামিলি নাই, তাদের যদি 17,000 টাকা মানে দেখায়, রেন্তা দেখায়, ইনকাম দেখায়, তাহলে তারা 25,000 টাকা ভাই, 25,000 টাকা সিঙ্গেল সিঙ্গেল হলে 25,000 টাকা না ভাই? 25,000 টাকা। 25,000 টাকার একজন মানুষ মানে কত ঘন্টার কন্ট্রাক্ট দিতে পারবে ভাই? 6 ঘন্টা কারণ ওটার মতো ইনকাম মানে যদি যেটা বলো যে এখন যাতে ধরেন এই যে 4 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা না, তো নিয়মটা তো আসলে নতুন অ্যাপ্রুভ হয়েছে, তো 6 থেকে 8 ঘন্টা দিলে ভালো হবে, ঠিক আছে? 6 থেকে 8 ঘন্টা 6 ঘন্টা দিলে। এখানে আরেকটা জিনিস আছে ভাই, ভাই যখন ওনার 25,000 টাকা থাকবে, তখন উনি কন্ট্রাক্টটা যখন ওনার ব্যবসা প্রতিষ্ঠান না দিয়ে ওনার নামে যদি বাসা থাকে, তাইলে বাসা লিম্পিয়াসা যদি দেয়, তাইলে বাসা লিম্পিয়াসার কম আসে বেতনটা, বুঝছেন? না বাসার ভাই, নুরুল ভাই, বাসার বিগত 2 বছর আমরা টোটাল বাসার কাগজ জমা দেইনি। কেন জমা দেইনি? এটা যে লিম্পিয়াসের কন্ট্রাক্ট, ওরা পুরা হিস্টোরি দেখে। তারা তো বলতেছে যে একটা বাসার মধ্যে কন্টিনিউ কিভাবে সম্ভব 6 ঘন্টা কাজ, কি কাজ বুঝলে? ইভেন যদি স্পিনিশ দেয়, ওদের এই যে ইনভেস্টিগেশন করে, বিগত 23 ইনভেস্টিগেশন করছে, বুঝলেন? এই যে থেকে, তাও ওরা মালিক কর্তৃপক্ষ ছিল, এটা আমরা ওই যে বালদে নুরি আছে না, ওখান থেকে কাগজ জমা দিছি। তো তারা বলতেছে যে প্রতিদিন কি আর কি কাজ করে 8 ঘন্টা বাসার ভিতরে, হ্যাঁ এরকম কাজ নাই 1 ঘন্টা। তো এই জন্য এটা টোটালি অফ, জি জি, না দেওয়াটা বেটার, ঠিক আছে? কারণ ওরা চায় এবং মালিককে অনেক কিছু দেয়, মানে লিখিত আকারে দেয় যে সে কোথায় কাজ করে, কি করে, এবং ওরা জিজ্ঞাসা করে আসলে কি তুই ওর বাসাটা কয়টা বারান্দা আছে, কয়টা আছে, এগুলো কোশ্চেন করে, বুঝলেন? তো 2023 থেকে ওটা টোটালি আমরা অফ করে দিচ্ছি যে না দেওয়াটা বেটার, ঠিক আছে? এই প্রশ্ন করার কারণে আপনার অনেকে এই উত্তরটাও পেয়ে গেল। সুন্দর, জি জি, সুন্দর বেদান। তাহলে ওখানে একটা বিপদ কাজ করে বাসার কন্ট্রাক্টে, ঠিক কিনা বেদান? যে কোনো সময় ফরওয়ার্ড হিসেবে মানে কাগজ বাতিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বেদান? হ্যাঁ, এটা আসলে আমরা বিগত 2 বছর মানে আর দেইনি, কারণ না করতেছি যে কষ্ট একটু এসএল যাদের আছে ওদেরটা দিয়ে দিলে বেটার হবে আরই। সুন্দর বেদান। আরেকটা প্রশ্ন ছিল বেদান, আর যাদের বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে যাদের 2টা বাচ্চা আছে, তাদের কত রেন্তা হইতে হবে কমসে কম বেদান? মিনিমাম ধরেন যে একটু বেশি তো হিসেবে কাউন্ট করা, হয়তো তারা আরো এটা কম করতে পারে, মানে হাজবেন্ড ওয়াইফ প্লাস বাচ্চা, ঠিক আছে? এইখানে আমরা ধরলাম 27,000 টাকা,
তো 27-28 টাকা, কারণ ধরেন আমরা ইয়ারলি তো যে ত্রাবাখাদারের মিনিমাম 16,700 টাকা বেতন, ওনার ধরেন 12,000 টাকা, 27,000 টাকা। তো এই যে সিঙ্গেল ওয়াইফ আর বাচ্চার ক্ষেত্রে আপনার 35,000 টাকা। মানে একটা জিনিস কি ভাইজান, সাদা ভাই, আপনার পারা বেনিফিশিয়ারে ধরেন 4,500 টাকা সামথিং, 4200 টাকা বাড়বে। এখন ধরেন হাজবেন্ড ওয়াইফ বাচ্চার ক্ষেত্রে ধরেন হাজবেন্ড হ্যাঁ, সিঙ্গেল ওয়াইফ সিঙ্গেল যে ব্যক্তি সে 25,000 টাকা, এখন আপনার প্রতি বেনিফিশিয়ারি হিসেবে 4200-4300 দেখাই দিবেন, ঠিক আছে? 4200-4300 তাহলে কত, 12,000 টাকা বা 8,000 টাকা, 35,000 টাকা, 25,000 হ্যাঁ 13, ওইটা মানে 4200-4300 প্রতি বেনিফিশিয়ারি। এখন একজন হলে একজন, দুইজন হলে দুইজন, ওভাবে অ্যাড করলে হবে। সুন্দর বেদান। সুন্দর। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে মানে বর্তমান নতুন নিয়ম অনুযায়ী 4 ঘন্টা 6 ঘন্টা অথবা 8 ঘন্টা কন্ট্রাক্ট দিলেই কাগজ হবে, ঠিক না বেদান? 3 মাসও কন্ট্যাক্ট করতে পারে, 3 মাস মিনিমাম, 3 মাস, 6 মাস, 1 বছর, ঠিক আছে? কাগজ জমা দিবেন। আমার একটা বিশেষ মেসেজ সবার বলছিলাম, আবার বললাম যে আপনারা যখন কন্ট্রাক্ট নেবেন, যে ব্যক্তির কাছ থেকে নেবেন সেই ব্যক্তির সাথে ক্লিয়ার করবেন। আপনাকে বললো, আপনি কি বললেন ভাই আমার কন্ট্রাক্ট লাগবে, সে বললো 15,000, আপনি মার্কেটে সাইডা দিলেন 15,000 না, আপনি তাকে জিজ্ঞেস করবেন আমার যে 15,000 আপনি বলতেছেন কয়দিন চালাবেন কন্ট্রাক্ট। এখন সে যদি আপনাকে 14 মাস কন্ট্রাক্ট চালায় তাহলে এটা 15,000 টাকা, এটা বেশি টাকা না। আমি তো এর আগে আমরা হিসাব দিলাম। আর যদি কোন আপনি না আমার 6 মাস চালাইবেন তাইলে ভাই আপনি আমার কাছে 5,000 টাকা নেন বা 6,000 টাকা নেন, ভাই আমার 3 মাস চালাইবেন আমার কাছে 2,000 টাকা নেন বা 3,000 টাকা নেন। এটা কথা বলে নেবেন। এগুলো ফেসবুকে লেখালেখি করলে পুলিশ এগুলাতে ইনভেস্টিগেশন করে। এর আগে আমরা আমাদের বাংলাদেশের কমিউনিটির একটা দুর্নাম আছে, আমরা বাংলাদেশি কমিউনিটি এইসব কেসে জেলে গেছে, পুলিশের সমস্যা হয়েছে, আপনারা জানেন না যারা নতুন আসছেন। এর কারণে এই বিষয়গুলো আপনারা লেখালেখি করতেছেন। এগুলো লেখালেখি করলে পুলিশ ইনভেস্টিগেশন হয়, পরে বাংলাদেশিরা আর কন্ট্যাক্ট দিতে পারবে না, আমাদের যারা নতুন বাংলাদেশি আসতেছে তাদের সমস্যা হবে। এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি। আমি কি বলি জুয়েল ভাই? না ভাই, যেটা বললো আসলে একটা খরচ আছে, একটা টেম্পারেচার আপনি বুঝেন না, আসেন যে পরিমাণ আসলে ট্রিগার করে, বুঝছেন? এটা আসলে যাদের কোম্পানি তারা বুঝে। তো একটা কোম্পানিকে মেনটেনেন্স করে ক্লিন রাখাটা অনেক কষ্ট। হ্যাঁ, ধরেন এই যে স্বাভাবিক ওভারঅল মনে হয় 100 মনে হয় 20টাও আপনি ক্লিন পাবেন না। এখন ক্লিন রাখতে হলে তাকে কিন্তু টাকা দিতে হয়। তো ওই ক্ষেত্রে আপনারা ওই মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে মানে নিরিবিলি যতটুকু কাজ করে যাওয়া যায়, এটা তো জানেন নিরিবিলি কাজটা কত মানে সহজ হয়ে যায়। আর এখন ধরেন এরকম ফলো করে করলেন, আমরা একটা ইন্ডিয়ার কাছ থেকে পাবেন না, কিন্তু এই সুযোগটা পাকিস্তানি থেকেও পাবেন না, ঠিক আছে? তো ওই যে বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশি ভাইদেরকে হেল্প করে সবাই যেরকম হোক দিতে হলো, ভালো করে এসে হেল্প করবে আর সহযোগিতা করতেছে বাংলাদেশিরে, নাকি? দেখেন আপনি বিপদে পড়েন, কে হেল্প করে? বাংলাদেশিরে। আমি জাস্ট একটা উদাহরণ বলি ভাই, জুয়েল ভাই, কিছু তো বিচার আচার আসে মাঝে মধ্যে, এগুলা দেখি। আমার পরিচিত একজন 1 বছরের কন্ট্রাক্ট নিছে 10,000 টাকা দিয়ে, 4,000 টাকা তারা দিছে, বলছে মাসে মাসে আমি টাকা দিব। 2 মাস সোশ্যালের টাকা দিছে, 3 নম্বর মাস থেকে টাকা দেয় নাই। 2 মাস সে অপেক্ষা করছে, করার পরে বাধা দিয়ে দিছে। সে মামলা করছে গিয়ে পুলিশের কাছে যে আমি 4 মাস থেকে ওইখানে কাজ করতেছি, আমার বেতন দেয় নাই। এই লোকের বিরুদ্ধে একটা হয়েছে। এই লোক কি আর জীবনে কোনো বাংলাদেশিরে কন্ট্রাক্ট দিবে না। আমাদের পরিচিত একজন একেবারে আমাদের সেন্টারে এক ভদ্রলোকের দোকান, বাঙালি দোকান, ওইখান থেকে আরেক বাঙালি কন্ট্রাক্ট নিছে, ভাই আমার কন্ট্রাক্টটা চালান। সে কন্ট্রাক্ট প্রায় 3 বছর চালাইছে, চালাইয়া কইছে বাধা দিয়ে দাও, বাধা দিয়ে দিছে। সে গিয়ে মামলা দিছে, মামলা দিয়ে তার 17-18,000 টাকা আরো ফাইন করছে। আরেকটা কথা বলি, আরেকজন ঠিক এইরকম করছে, কাগজ একজনের কাছে কন্ট্রাক্ট নিয়ে তো করছে, সে ওইটা কি করছে, এই কাগজ বানাইছে। কাগজ বানাইয়া তো 1 বছর আর সে ডবল কন্ট্রাক্টে কাজ করবে না, আরেকজনের উবার আইডি নিয়ে করতেছে, ওইটা কি বলে, ডেলিভারি কাজ করতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে গেছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার জিজ্ঞেস করছে তুমি কিভাবে অ্যাক্সিডেন্ট করছো, বলে কাজে করছি। বলে তাইলে তুমি তোমার মতুয়ার কাগজ নিয়ে আসো। এখন ওইখান থেকে সে ফোন দিচ্ছে যে দোকানে তার কন্ট্যাক্ট ছিল, এই দোকানে, মানে সে কাগজ বানাইতে গিয়ে কন্ট্যাক্ট করছে যে দোকান থেকে, যে আপনি আমার মতুয়ার কাগজ দেন। সে বলছে না, মতুয়ার কাগজ তো আমি দিতে পারি না, কারণ আপনি তো আমার এখানে কাজ করে অ্যাক্সিডেন্ট করেন না, আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট করছেন। পরে ডাক্তারে ফোন করছে, ওই আবার ডাক্তারে বলছে যে এই মালিক আমার দিবে না, কাগজ দিবে না। পরে ডাক্তার ফোন দিছে, তুই কাগজ না দিলে আমি পুলিশ পাঠাইতেছি। আজকে 2 বছর থেকে ওই লোকে ঘরে বৈশা বেতন দিতেছে। ওই যে বাঙালি লোকটা তারা কন্ট্রাক্ট দিছিল, আজকে সে এটা সেসিসটা দিতেছে। তো বাঙালিরা কেন আমরা খারাপ আচরণ করি? ওই আমাদের ব্যবহারের কারণে। এই বিষয়গুলো খুবই সতর্কতা থাকতে হবে। একজনের কারণে 10 জনের ক্ষতি হয়। আপনারা ক্লিয়ার বুঝছেন কিনা? আমি আসলে কারো পক্ষে কথা বলতেছি না, আমি রিয়েলিটি নিয়ে কথা বলছি।
করতেছি। মাঝখানে যদি আমার 10 না সেকেন্ড সময় দিতেন নুরুল ভাই, জি জুয়েল জি ভাই। ভাই বলেন। জুয়েল জি ভাই এই জি বিষয়ে জানা আছে, নুরুল ভাইয়েরও জানা আছে, কিন্তু অনেক সময় আমাদের বলার সময় মনে হয় একটু কম বলে ফেলাইছে নুরুল ভাই। এখানে নুরুল ভাই একটা হিসাব দিছে, একটা কন্ট্রাক্ট দিতে, মানে ওই যে মানে ইসের কি জানি কয়, 4000 জি জি 8400 ইউরোর কথা বলছেন না ভাইজান? হুম, হ্যাঁ 8400 ইউরো তার খরচ হইতাছে, ঠিক কিনা ভাইজান? না 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 না, প্রায় 10,000 খরচ হ্যাঁ হইতেছে। 8,400 এর শুধু সেগুরো, হ্যাঁ, এরপরে ত্রিমেস্তারি আছে, এরপরে নমিনা 3 জন ট্রাবাজারের বেশি হইলে আরো 20 টাকা করে নমিনা। এর পাশাপাশি এই 8000 মানে 10,000 হচ্ছে সেগুরো আর কামলা খরচ, সরকারি খরচ, ঠিক কিনা ভাইজান? হ্যাঁ হ্যাঁ এখন যে লোকটা রাখলেন আপনি 1 বছর পর্যন্ত, হ্যাঁ নমিনা দিতে হইব না? হ্যাঁ, নমিনা দিবেন কত করে ভাইজান? মনে করেন 1200 করে বা 1300 করে। 1200 করে। এই 1200 টাকা সাদা করতে কত ইউরো খরচ যায় জুয়েল ভাই? 1200 টাকা সাদা করতে পারেন 1200 টাকা যে আপনি বেচলেন, বেচার পর যে আপনি মানে একজন কারিগরে দিলেন, তো বেচছেন এটার জন্য দিতে হবে কমসে কম 10%, যদি তার খাবারের দোকান হয় অথবা সাধারণ দোকান হয়। আর যদি এমনি অন্য কোনো সার্ভিস হয় তাহলে দিতে হবে 20%। 21% না? হ্যাঁ 21%, দুঃখিত ভাইজান। হুম। তো সেই ক্ষেত্রে আরো এখানে যেরকম কথার কথা, যদি আমি একজন মানে কর্মচারী নিয়োগ দিই ভাইজান, আমার 21% ইবা দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমার 1200 টাকা দেওয়ার নিগা মানে আরো 400 ইউরো খরচ যায় আমার ভাইজান। হ্যাঁ, ওই যে ট্যাক্সটা যেটা হ্যাঁ বলতেছেন হ্যাঁ, এটা আর বেশি আরো ট্যাক্সের উপর কমসে কম পড়ে। 300 ইউরো খরচ যাবে, ঠিক কিনা ভাইজান, মাসে মেনস। জি 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 তো মানে এর পর আরো 12 মাসে 3 বারণ কত হয় ভাইজান? 36, টোটাল তো 13,000 এর খরচ হয়ে যায়, ঠিক কিনা ভাইজান? জি তো এরপরও যেই টাকা মানে নিতেছে এটা তো একবারে নগণ্য। এর পাশাপাশি অনেক সময় দেখছেন কিনা জুয়েল ভাই, নুরুল ভাই, মানে যে একটা পার্দা মানে এটা ভাবেন তো ভাইজান, আপনার বাসায় আমি 5 দিন ছিলাম, না হয় 5 দিনে ভাড়া আমি না দিই, আপনার সাথে একটা সমস্যা হয়েছে ভাইজান, আমার একটা ফটো দিয়া আপনি যদি বলেন অমুকে আমার বাসার 5 দিনের ভাড়া মারিয়ে গেছে গা, এটা কি কোনো যুক্তিসঙ্গত ভাইজান? একটু খালি ভাবছেন? না এগুলো আসলে আমাদের অ্যাবাউট করা উচিত। ধরেন সুবিধা অসুবিধা আমরা বাংলাদেশিরা আগে আসি, হ্যাঁ, হেল্পের জন্য। তো এখন একটা মানুষ যখন আপনার একটা দোকান, তার অনেক খরচ টরচ আছে, ওর সাথে যেরকম ভাবে নেগোশিয়েট করে, আমাদের সাথে যেরকম নেগোশিয়েট করতে পারে বাংলাদেশি হিসেবে, অন্য কোথাও কিন্তু পারবেন না। তো একটা জিনিস লেখার আগে সবাই অন্তত বোঝা উচিত বা ভাবা উচিত, আমি এজ এ বাংলাদেশি হিসেবে যখন আমি একটা মেসেজ দিব, এটা কিন্তু আমি আমি পার্সোনাল, আমি এজ এ বাংলাদেশি হিসেবে এখানে আসবে, ঠিক আছে? যে কাজগুলো আমরা করব বাংলাদেশি হিসেবে আসবে। তো আমরা আসলে সবাই অন্তত চিন্তা ভাবনা করে বা পরামর্শ করে, সবার সাথে অন্তত 10 জনের সাথে পরামর্শ করে বেস্ট ডিসিশনটা নিবেন। ওই একজন বললো ভাই ওখানে আগুন লাগাতে দরকার, আপনি 10 জন থেকে ডিসিশন নিবেন যে ভাই আসলে এই সিচুয়েশন আমরা কি করতে পারি, তখন আমরা রাইট আনসারটা চলে আসবে। এখন আমরা একজন বললে ওর কথা শুনে যে মালিক নামে কেস করে দিলেন বা ঝামেলা জুয়েল ভাই অলরেডি 10% ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়েছে, আমি কারো সাথেও যাব না, পাশেও যাব না, আমি কন্ট্রাক্ট দিব না। তাইলে এখন 50টা দোকান যদি কন্ট্রাক্ট না দেয়, তাইলে 350-150 লোকের কন্ট্রাক্টের সংকট দেখা দিবে, তাই না? জি 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 এখন 150 লোকের কন্ট্রাক্টের সংকটটা কার জন্য হচ্ছে? পুরাতন লোকরা কিন্তু কোনো ঝামেলা ক্রিয়েট করতেছে না, ঝামেলা ক্রিয়েট করতেছে যারা নতুন এসেছে। আইন কানুন বুঝতে তাদের একটু সমস্যা হচ্ছে, আমি বলবো না আইন কানুন জানে না, এই কারণে অনেকে তার হয়তো আমার একটা ব্যক্তিগত সমস্যা একজনের ক্রিয়েট হয়েছে, আমি ফেসবুকে লেখালেখি করলাম, এরপরে তারা 2টা ব্যবসায়ী সমিতি এখানে আছে, এরা বৈশাখ সিদ্ধান্ত নিলে আমরা কোনো কন্ট্রাক্ট বিক্রি করবো না 2 মাসের জন্য। 2 মাসের জন্য তো সবাই পাগল হয়ে যাবে, এটা বুঝতেছে না ওরা। জি এরা যদি শুধু সিদ্ধান্ত নেয় যে আমরা কন্ট্রাক্ট বিক্রি করবো না বা কাউকে কন্ট্রাক্ট দিব না, তাইলে দয়া করে যার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা হবে আপনারা সরাসরি সমস্যার সমাধান করবেন। হ্যাঁ, আর আপনারা এখন যারা আছেন এই গ্রুপে, এখন আমাদের সাথে কথা বলতেছেন বা জয়েন্ট আছেন, এই সকল বিষয়গুলো যদি ফেসবুকে আপনারা লেখালেখি করতে দেখেন, আপনারা রিপোর্ট করবেন বা এর বিরুদ্ধে গিয়ে আপনারা অবস্থান নেবেন যে আপনি এটা ফেসবুকে না ব্যক্তিগতভাবে গিয়ে তার সাথে সমাধান করেন। আর বার্সেলোনা সেন্টারে হলে আমাদেরকে বললেন, আমরাও যাবো আপনার সাথে কথা বলতে। আপনার মুরব্বীদের কাছে বলেন, এই মুরব্বী তো এই বিষয়ে সবসময় সদয় আর কি। দেখছেন কিনা ভাইজান, মানে আমার সুই মাঝে মধ্যে পড়ে। এই পর্যন্ত মনে হয় থাক, জুয়েল ভাই আর একটু বলে শেষ করে ফেলেন। কি বলবো আর বলুন ভাইজান, আপনাদের আর কারো তো কোনো নাই, কোয়েকশন নাই, আপনারা যদি হ্যাপি থাকেন। আর আমরা তো নিয়মিত আমরা ঘন প্রতিদিন 2টা-3টা ভিডিও দিচ্ছি আপনাদের। ইয়ে দিতেছেন, খুব ধন্যবাদ, হেল্প করতেছেন মানুষকে। এটা কারণ এটা না করলে তো দেখা গেছে তো কি জানেন, এটা না করলে আপনারা পাগল হয়ে পাবে না। জি জি জি
আপনারা পাগল হয়ে যেতেন। কালকের থেকে আপনি জানেন না, আমি কমপক্ষে 200 ফোন বা মেসেজ রিসিভ করতে হয়েছে যে ভাই সাধারণ ক্ষমা দিয়ে দিচ্ছে, এটার ব্যাপারে কিছু বলেন। কারণ আমি তো সাধারণ ক্ষমার কোনো আইন পাই না। আমি প্রথমে বাতিদার কাছে দৌড়ে গেলাম ছুটির দিন হিসাবেও, তারিখে দলাম, দৌড়ে বললাম যে মিজান দেখো তো বাবা সাধারণ ক্ষমা কিছু দিছে কিনা, ডিক্লেয়ার দিছে কিনা। বলে না আঙ্কেল কিছু পাই না। এখন উকিল জানে না, আমরা জানি। তো এটার জন্য অপেক্ষা করতে হবে। আর আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আমরা গরিব মানুষ, আমরা আপনাদের সাথে পরামর্শ, সংগ্রাম, যুদ্ধ করতে পারি, এছাড়া আর কিছু করতে পারি না। এই পর্যন্ত করে যাব যত দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে। অনেক ভালো জি লাগলো। ধন্যবাদ রোহিত ভাই, সাদা ভাই, যারা জয়েন করছেন আপনাদের শুভকামনা রইলো। আপনারা জুয়েল ভাইরে সবাই আবার অনুরোধ করব, যদি আরো 10-15 দিন পরে একটা গেটটি লাগবে কিন্তু, বুঝছেন? আপনি যখন কাগজটা জমা দেওয়া শুরু হয়ে যাবে তখন অনেক প্রবলেম বাইর হবে। তো 10-15 দিন পরে মনে করেন 2-3 সপ্তাহ পরে একটা এক্সপিরিয়েন্স বাড়বে, তো কাগজ জমার কি কি সমস্যা হচ্ছে, এরকম আরেকদিন রোববারে এরকম 1 ঘন্টা একটু সময় দিতে হবে যাতে মানুষের সহযোগিতা হয়। যারা সরি এখানে শেষ করে, যারা হয়তো যে আড়াইগো সোশ্যাল, যারা হয়তো ইনফরমেশন হাতে চলে আসছে, যারা হয়তো যে ইন্টারভিউ দিয়ে ইনফরমেশন চলে আসছে, কালকে মনে হয় 2টাতে অথবা 12টাতে ক্লোজ হয়ে যাবে। কালকে 2টার দিকে, কালকে থেকে শুরু হয়ে যাবে। না না না, যারা আড়াইগো সোশ্যাল পূর্বের যে ইয়েটা নিয়ম, কালকে 2টা পর্যন্ত এটা থাকবে, পরে ক্লোজ। কালকে 2টা যারা পর্যন্ত, হ্যাঁ যারা ইনফরমে বের করছে যে জমা দিবে, তো চাইলে হয়তো কালকে 2টার ভিতরে জমা দিতে পারে, না হইলো নতুন নিয়মে জমা দিবেন। ওকে ওকে। এই যে একটা মানে আড়াইগো দিয়ে আর এখন জমা দিতে পারবে না। জি, এটা টোটালি ক্লোজ। ঠিক আছে, কালকে 2টা থেকে, কালকে 2টা থেকে, মানে 3 বছরের আওতায় এটা আর থাকলো না। জি জি জি। তাইলে তো এখন বাইরেই আমি আর একটা ভিডিও বানাইতে হবে। ভিডিও বানানে তো ভাই 2 লাখ 3 লাখ ভিউয়ার হয়ে যাবে। ঠিক আছে। না রোহিত ভাই আসলে ঠিক আছে, কাজ করতেছেন, আসলে আপনি ফ্রি আছেন দেখে সময় দিতে পারতেছেন না, নয়তো আসলে এটা আপনারা সহযোগিতা করেন, আপনাদেরকে মাঝে মধ্যে ফোন করে ডিস্টার্ব করি না, আইন জিজ্ঞাসা করি ভাই এটা কি ওইটা কি। কারণ যদি এইসব কাজ না করতাম তাহলে তো লোকজন আরো একটু হেজিটেশনে পড়ে যেত। জি জি। তো অনেক সময় দেখা গেছে আপনার অফিসে গিয়ে ডিস্টার্ব করতো। আমরা চেষ্টা করতেছি যাতে মানুষ আপনাদেরকে দিয়ে কাজ করায় আর আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, ফ্রি পরামর্শ। ঠিক আছে, দোয়া রইল। ঠিক আছে, ওকে ভাই, ওকে। শেষ একটা প্রশ্ন ছিল জয়েন ভাই, মানে যেটা আমরা বুঝতে পারলাম যে বর্তমানে এই নতুন নিয়ম অনুযায়ী ওই যে আড়াইগোর যে তথ্য সেটা দরকার নাই, শুধুমাত্র 2 বছরের এমপার্টমেন্টের হিস্টোরি হলেই চলবে, ঠিক না বেদা? আগে যেরকম আড়াইগোর একটা সার্টিফিকেট বাই করা লাগতো না বেদা? না ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কিন্তু ল্যাঙ্গুয়েজ উঠাই দিছে বলে তো আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো না, এটা ভুল। ল্যাঙ্গুয়েজটা ইন ফিউচারে ন্যাশনালের জন্য লাগবে। তো ল্যাঙ্গুয়েজটা যে যত ভালো শিখবে, এটা তো আপনি বুঝেন সাদা ভাই, তাদের জন্য পড়টা সহজ হয়ে যাবে। অনেকে কি করবে যে আমার তো ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, তাকে তো একটা প্রেশার ছিল যে ল্যাঙ্গুয়েজ লাগবে, আমার তো পরীক্ষা ইন্টারভিউ দিতে হবে, তো এটা একটা থাকতো, প্রেশার থাকতো। কিন্তু এখন এটা যদি উনি চিন্তা করে যে না আমার তো ল্যাঙ্গুয়েজ লাগতেছে না, আমি বসে রইলাম, তাহলে কিন্তু সময় যাবে গিয়ে। তো ল্যাঙ্গুয়েজের উপর অবশ্যই জোর দিতে হবে সবাই। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে উঠাই দিছে বলে আমি আর কোর্স করব না, তো এটা সবার জন্য একটু সমস্যা হবে আর ফিউচারে। আমি ফিউচার চিন্তা করে বলতেছি আর। তো সাদা ব্যাপারে এটা বলে দিন যে অন্তত যারা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ নাই, ল্যাঙ্গুয়েজ কোর্স নাই, আমার দরকার নাই, এটা দরকার নাই, ন্যাশনালিটিও দরকার নাই, শুধু এখন দরকার ড্রাইভিং লাইসেন্স। এইটা যাতে ল্যাঙ্গুয়েজের উপর যাতে জোর দেয় আর। অনেক ভালো লাগলো দাদা। তাহলে 2 বছরের পার্লামেন্টের হিস্টোরি আর দেশের পুলিশ ক্লিয়ারেন্স আর কন্টাক্ট শেষ নাকি? কন্টাক্ট শেষ। এই 3টা সার্টিফিকেট তো লাগবে না আমাদের? পুলিশ ক্লিয়ারেন্স মানে পাসপোর্ট তো এটা তো বিষয় না, পুলিশ ক্লিয়ারেন্স, কন্টাক্ট আর যে আর পার্লামেন্টের হিস্টোরি, ঠিক না দাদা? আচ্ছা জর্দি কত টাকা করে দিতেছে ভাই কাগজ জমাতে? এই মানে 340 ভাইজান, 340। তার সাথে কত যায়? 38 সামথিং, 38 28 না 40 এরকম। মানে তাছাড়া ছাড়া হইলে 300 আর তাছাড়া 340। জি। ওকে, আপনারা যারা মনে করেন এবার সানখিল, এটা হইলো মিনহাজুল কোরআন মসজিদের উপরে সানখিল জুয়েল অফিস আছে, আপনারা ওইখানে গিয়ে জুয়েল সাথে পরামর্শ করতে পারেন। আর জুয়েল ভাই প্রতিদিনই বসেন সকাল থেকে, মনে হয় কয়টা পর্যন্ত বসেন জুয়েল ভাই? আমি নরমালি আপনার যে সকাল সোমবারে 10টা থেকে 1টা আর 5টা থেকে 8টা, এই সময় আপনারা জুয়েল ভাইকে পাবেন। জর্দি কিবারে তাকে জুয়েল ভাইয়ের সাথে আলোচনা করে জর্দির সাথে গিয়ে পরামর্শ করতে পারবেন। অবশ্যই এরকম মানে উকিল দিয়ে জমা দেওয়া উচিত, ঠিক কিনা ভাইদা? এত করে কি মানে সমস্যা কম? হ্যাঁ, পাশাপাশি
প্রফেশনাল উকিল দিয়ে আপনারা আশেপাশে দিয়ে জমা দিয়েন, যাদেরকে আছেন পরিচিত আছেন, ইনশাল্লাহ জেনে শুনে কাগজগুলো দেখায় বারবার। ও যদি বলে যে ওকে আছে, মানে আমরা তো ধরেন বিষয়। ও আরেকটা জিনিস তো শেষ করার আগে বলি, এই যে আপনার এই আসিয়ান্দা সেগ্রোসোসাল এই দুইটা যাতে কোনো দেউদা না থাকে, ঠিক আছে, এটা একটু বারবার চেক করে নিয়েন। আর বিদালাবরাল এমপ্রেসার 1 বছরের হইতে হবে মিনিমাম। আর বিশেষ আসিয়ান্দা সেগ্রোসোসালের দেউদা কোনো থাকতে পারবে না, ইভেন 1 টাকাও থাকতে পারবে না, এটা ইম্পর্টেন্ট। থাকতে পারবে না, পজিটিভ থাকতে হবে, মানে আসিয়ান্দা সেগ্রোসোসালের সার্টিফিকেট পজিটিভ থাকতে হবে, 1 বছরের ভিতরে করা লাগবে। হ্যাঁ মিনিমাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখেছি ইতিপূর্বে, মনে করেন ওই বিভিন্ন লক্ষতুরিয়ার দোকান আছে, লক্ষতুরিয়াতেও কিন্তু কাগজ জমা দিতে পারে, আমিও কাগজ জমা দিতে পারি, আমি চাইলে আমার কাগজ আমি জমা দিতে পারবো। কিন্তু যখন একটা সমস্যা হবে তখন ওই উকিলের কাছে যাইতে হবে। তো উকিলের কাছে যাইতে হবে, আমার কাছে আমার ব্যক্তিগত কত 5 টাকা বেশি উকিলে নিয়ে নাও, আমি শুরুটাই তাকে দিয়ে করবো। হ্যাঁ, আশেপাশে একটা প্রফেশনাল ইয়ে দিয়ে জমা দিলে বেটার হবে। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত ছিলেন প্রায় এই মুহূর্তে আছেন 46-48 জন। ইতিমধ্যে আসা দেওয়ার মধ্যে প্রায় 200-র মতো লোক ছিলেন, সবাই আমাদের সাথে সময় দিয়েছেন। ধন্যবাদ জুয়েল ভাই, বিশেষ করে আপনি ছুটির দিন বাচ্চাদেরকে ভাবিদেরকে সময় দেন, আপনি এই সময় দিয়েছেন। সাদা ভাইকে অনুরোধ করার সাথে সাথে সাদা ভাই গাড়ি চালাইতেছিলেন, গাড়ি চালানো ঘুরিয়ে বাসার সামনে আইসা এই মিটিং ক্রিয়েট কইরা এরপর আমি দেখেছি আবার আসলে তথ্যগুলো জানার দরকার। অনেক সাদা ভাই সময় দিয়েছেন, সাদা ভাই আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে নুরুল রহিত ভাইকে, এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য ভাই। জি হ্যাঁ, উদ্যোগ নেন। এরপরে জুয়েল ভাই আপনি এত মূল্যবান সময় এসে দিয়েছেন, মানে মন ভরে গেছে ভাই। না সবাইকে ধন্যবাদ। আপনারা বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য রইল শুভকামনা। ইনশাআল্লাহ আপনারা টেনশন নেবেন না যে এখন 20 তারিখে যে জমা দিতে হবে, তার আস্তে ধীরে দেন, আস্তে ধীরে যাচাই বাছাই করে, সময় আছে তো, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট, ভালো কথা, আরেকটা ইম্পর্টেন্ট যেটা ওই যে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স ব্যাপারে নুরুল ভাই, এই যে অনেকে তো ভাবে যে ওই যে ডিউরেশন 1 বছর, ঠিক আছে, কিন্তু প্রথম জমা করতে হবে 6 মাসের ভিতরে। কর্নারে যে ডেট অফ ইস্যু, কর্নারের ওই ডেট অফ ইস্যু থেকে 6 মাসের মধ্যে জমা করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটা। অনেকে এটা 1 বছর ভেবে পরে থাকে, তো এটা নরমালি জমা দেওয়ার পর কোনো কারণে পেপার না হইলে ওই ক্ষেত্রে আপনি এটা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু ফার্স্ট জমাটা দিতে হবে 6 মাসের ভিতরে। এটা এখন এত ঝামেলা হবে না ভাই, কারণ কি, কারণ ওই যে আপস্তিটা তো শুরু হইছে ওই ওই 1 মাস হইছে, তো এর কারণে যারাই পুলিশ ক্লিয়ারেন্স আনতেছে সবার ডেট থাকবে। জি তাহলে জুয়েল ভাই আরেকটা প্রশ্ন মনে বাকি রয়ে গেল আমার, দুঃখিত। ওই যে পুলিশ ক্লিয়ারেন্স তো মানে যেটা অরিজিনাল কপি সেটাও ট্রাদুসি করবে, আর মানে আপস্টিলও ট্রাদুসি করবে না, জানেন দুটোটা ট্রাদুসি করে দিবে। হ্যাঁ ওইটা ওই ইনক্লুড করে প্রথম থাকবে যে অরিজিনালটা, ঠিক আছে, আর আপস্টিল যেটা আছে ওইটা অ্যাড করবে, আর কিউআর কোড যেটা আছে, কিউআর কোড ওইটা সহ এই তিনটা। প্রথম কিউআর কোড যেটা এটা ফার্স্ট, সেকেন্ডে আপস্টিল যে ইয়াটা থাকবে, থার্ডে ওইটা রেখে দিয়ে অরিজিনালটা, এভাবে ট্রান্সলেটে দিয়ে দিলে বেটার, ঠিক আছে। সুন্দর ভাই। আরেকটা প্রশ্ন ভাই, বর্তমানে যদি কাগজ জমা দেয় কতদিন লাগতে পারে বাইরে হতে পারে? এখন বর্তমানে যেগুলো আমাদের আড়াইগো রেজাল্ট আসতেছে, রেজাল্ট আসতেছে, ওগুলো ধরেন মিনিমাম 5 মাস 5.5 মাস লাগতেছে। এখন নেক্সট এরকমই লাগতে পারে, হয়তো কমও লাগতে পারে অনেক ক্ষেত্রে। ধরেন যেটা আমরা বলতেছি বিগত ধরেন কোভিডের আগে হয়তো 3 মাস লাগতো, 2.5 মাস 3 মাস কোভিডের আগে, ঠিক আছে। আর কোভিডের পরে লাগবে আপনার 3 মাস সামথিং, এরপর থেকে কন্টিনিউ আপনার এই 5 মাস লাগতেছে, 5 মাস 5.5 মাস, এবারে 5 মাস 5.5 মাস লাগতে পারে। এখন ওরা যদি